সবাইকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই অধ্যায়টি যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা যেহেতু নিবন্ধন কেন্দ্রিক আলোচনা করছি, শুরুতে আমরা এই অধ্যায় থেকে আসা নিবন্ধনের কোশ্চেনগুলো একটু এক নজরে দেখে নেব, এরপর আমরা ধারাবাহিকভাবে আলোচনায় প্রবেশ করব। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে নিবন্ধন পরীক্ষাতে এ পর্যন্ত কতগুলো কোশ্চেন আসছে, কোশ্চেনগুলো আমরা একটু এক নজরে দেখি। খেয়াল করেন আনোয়ার হোসেন ভাই, খেয়াল করেন অধ্যায়ভিত্তিক শিক্ষক নিবন্ধন প্রশ্নসমূহ কি কি রয়েছে। 1 নম্বর প্রশ্ন, এডুকেশন ফর অল পিপল ড্যাশ এ ম্যামন টাস্ক। আরেকটা জিনিস বলি, আমরা কিন্তু জাস্ট কোশ্চেনের রিভিউটা আগে দেব, এখানে আনসার করতে হবে না, আমরা ব্যাখ্যাও করছি না, জাস্ট কোশ্চেনগুলো একটু দেখে যাব, তারপরে আমরা রুলসের সাথে রুলস বাই রুলস সেগুলো আলোচনা করব। কয়টা প্রশ্ন আসছে শুধু এইটা দেখে যান। দেখেন 14তম নিবন্ধনে আসছে এই প্রশ্নটা, হি অ্যান্ড আই ড্যাশ ওয়েল, এইটা আসছে 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে, এটার আনসার হচ্ছে আর। কিভাবে এগুলো হয় আমরা রুলসে গিয়ে দেখব। 3 নম্বর প্রশ্ন, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, মানে এখানে দুইটা পদবি আছে, দুইটা পদবি রিলেটেড কোশ্চেন আসছে। সো আমরা পদবি রিলেটেড যখন রুলস পড়বো তখন এটা বেশি করে পড়বো। 4 নম্বর প্রশ্ন, দ্য পোর ড্যাশ মাস ইন উইন্টার, এখানে দা পোর অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হয়ে এই সাবজেক্টটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট, অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত হয়ে এটা হচ্ছে প্লুরাল সাবজেক্ট। সো এই প্লুরাল সাবজেক্ট হলে ভার্ব হবে প্লুরাল, সেটা আমরা শিখব। 5 নম্বর প্রশ্ন, দ্য কালার অফ আর আইস, এই যে এখানে কালার প্রেপোজিশনের আগের শব্দটা সবসময় সাবজেক্ট হয়, সো এখানে প্রেপোজিশনের আগের শব্দ কালার, এইটা অনুযায়ী ভার্ব বসাবো, এই নিয়মটা আমরা দেখবো ইনশাল্লাহ। এটা আনসার হচ্ছে ইজ। 6 নম্বর প্রশ্নটা একটু দেখেন, দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, এই যে উইথ যুক্ত যে সেন্টেন্সটা আছে, উইথের আগে হচ্ছে সাবজেক্ট, পুরো সাবজেক্টের অংশটাই হচ্ছে আপনার একসাথে আছে, কিন্তু ভার্বের জায়গাতে শূন্যস্থান পড়ছে। সো এখানে দ্য ফাদার এইটা হলো সাবজেক্ট, সো নিয়মটা হলো প্রিপোজিশনের আগে সাবজেক্ট থাকে, এই নিয়মটা বেশি পড়ব। 7 নম্বর প্রশ্ন, অ্যাজ ওয়েল অ্যাজ যুক্ত সাবজেক্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে একটা সাবজেক্ট থাকে, পরে একটা সাবজেক্ট থাকে, কিন্তু অরিজিনাল সাবজেক্ট কাউন্টিং হবে এই অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটা। সো 7-এর আনসারটা হচ্ছে ইজ, কারণ অর্থিতা সিঙ্গুলার। ক্লিয়ার? সো আমরা আরও ব্যাখ্যা পড়বো সামনে। 8 নাম্বার, লিমা অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ দিয়ে এই সেন্টেন্সটা আছে, কি দিয়ে আছে বলেন? অ্যালং উইথ দিয়ে এই সেন্টেন্সটা আছে। সো অ্যালং উইথের আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়, এগুলো সব আমরা দেখব রুলসে গিয়ে। 9 নম্বর প্রশ্নটা বলছে, 9 নম্বর প্রশ্নটা কি বলছে দেখেন, 9 নম্বর বলছে দ্য হেডমাস্টার অ্যালং উইথ হিজ কলিগস, এই যে দেখেন আবারও অ্যালং উইথের আগের সাবজেক্ট হচ্ছে হেডমাস্টার, এইটা অনুযায়ী আমাদের আনসার করতে হবে। এটা আসছে কততম নিবন্ধনে? 11তম শিক্ষক নিবন্ধনে আসছে। সো এগুলো আমরা রুলসে গিয়ে আলোচনা করব, শুধু কোশ্চেনগুলো আগে জাজমেন্ট করে নিচ্ছি। 10 নম্বর, 3/4 অফ দ্য ওয়ার্ক, দেখেন কাজের 3/4 অংশ, তার মানে এই যে ভগ্নাংশ রিলেটেড একটা রুলস পাবো আমরা, সেই ভগ্নাংশ রিলেটেড রুলসটা কিন্তু আমরা আজকে আলোচনা করব। 11 নম্বর প্রশ্ন কি আসছে, এইটা আসছে 15তম শিক্ষক নিবন্ধনে, ওয়াক ফাস্ট লেস্ট দ্য ট্রেন মিস, এটা আনসার দেখবো আমরা। 12 নম্বর, মেশিনারি সাবজেক্ট, মেশিনারি সাবজেক্ট হলে ভার্ব কি হবে সেটা দেখবো, এটা একটা আনকাউন্টেবল নাউন, সো আনকাউন্টেবল নাউন সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার। 13 নম্বর, দ্য অ্যারাবিয়ান নাইটস, এই যে সাবজেক্টের সাথে এস আছে, নাইটস নাইটস আছে, এস আছে, তাই না? এস থাকা সত্ত্বেও এইগুলো একটা সিঙ্গুলার নাউন, এই ধরনের কিছু সিঙ্গুলার নাউন দেখবো, সেই রুলসটা পড়বো। 14 নম্বর, 14তম প্রভাষক নিবন্ধনে আসছে হুইচ ইজ কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ কারেকশন রিলেটেড প্রশ্ন, ইচ এবং এভরি মিলে আসছে। দেখেন প্রশ্নটাতে জাস্ট অবজারভেশন দিয়ে যান যে কোন কোশ্চেনগুলো আসতেছে, আমরা নিয়মে গিয়ে সব দেখাবো। 15 নম্বর প্রশ্ন, দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ, বারবারই দেখেন অ্যালং উইথের সাথে সম্পর্ক রেখে সাবজেক্টের পজিশনটা আসতেছে। 16 নম্বর, নিপা অ্যাজ ওয়েল অ্যাজ, আবারও দেখেন অ্যাজ ওয়েল অ্যাজ এর নিয়ম আসতেছে, অর্থাৎ অ্যাজ ওয়েল অ্যাজ এর আগেরটাই হলো আসল সাবজেক্ট, সেই নিয়মে কোশ্চেন হবে। 17 নম্বর, অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, তার মানে ওয়ান অফ এর নিয়ম অনুযায়ী এই সেন্টেন্সটা আনসার করতে হবে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস। ষষ্ঠ প্রভাষক নিবন্ধনে এটা আসছে। দেখেন 17টা প্রশ্ন আসছে, আরও আসছে কিন্তু। 18 নম্বর প্রশ্ন, ইট ইজ আই, এই যে হু, হু এর পরে শূন্যস্থান দিয়েছে, সো এইটা হলো রিলেটিভ প্রোনাউনের আগে সাবজেক্ট বসে, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়, এই নিয়মে এই কোশ্চেনটা আসছে, তাহলে আমরা এই নিয়মটা বেশি করে পড়বো। সো এখানকার আনসার কোনটা বলেন? আনসারটা হচ্ছে এম। ওকে, পরের কোশ্চেনটা দেখেন 19 নাম্বার, এই 19টা প্রশ্ন হচ্ছে আমাদের শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে পাওয়া যাচ্ছে। সো এই গবেষণাটা আমাদের অথেন্টিক গবেষণা, এই অধ্যায় রিলেটেড। এটা দেখেন দ্য কারেক্ট সেন্টেন্স, 12তম প্রভাষক নিবন্ধনে আসছে, এখানকার সঠিক সেন্টেন্স হচ্ছে 2/3 অফ ইট ইজ ফাইন, বি নাম্বার। এটা কিভাবে ইজ হলো সেগুলো আমরা কিন্তু দেখব,
যে সরাসরি রুলসের আলোচনাতে। ওকে, তাহলে আমাদের কোশ্চেন নিয়ে গবেষণাটা শেষ। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কেন পড়বো? কারণ এখান থেকে আমরা মোটামুটি 19টার মতো কোশ্চেন পাই। সো এই 19টা প্রশ্ন সমাধানের জন্য আমরা পুরো অধ্যায় মোটামুটি 15 থেকে 16টা রুলস এখন আলোচনায় প্রবেশ করছি। আলোচনা ঢুকি শেষাকে একটা কথা বলে নেই, সেটা হচ্ছে আপনাদের শুধুমাত্র এই টপিক রিলেটেড কোশ্চেনটা এখন কমেন্টে করবেন। বেশি কমেন্ট করলে কোশ্চেনগুলো হারিয়ে যায়। আর অন্যান্য যা প্রশ্ন আছে ক্লাস শেষে সুযোগ থাকবে, তখন আপনারা করবেন। পরীক্ষা দিতে পারছেন না বা আরও যা যা আছে, শুধুমাত্র টপিক বোঝানোর স্বার্থে সেগুলো এখন আমাদের ক্লাস চলমান অবস্থায় আপনারা কমেন্টে প্রশ্ন করবেন। আমি কমেন্ট সামনে দেখতে পাই, কারণ সামনে আমার স্ক্রিন আছে। ঠিক আছে? আচ্ছা, তো চলুন আমরা এখন আলোচনায় প্রবেশ করি। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়? প্রথম কথা, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, মৌলিক বিষয়গুলো কি ভালো করে বুঝি। সো আমরা একদম ইংরেজি শেখার শুরু থেকে যেটা শিখি সেটা হচ্ছে একটা বাক্যের সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ভার্ব থাকবে। এটা হলেই একটা সেন্টেন্স হয়। ভালো করে বেসিকটা বুঝি। এখন সাবজেক্টের নানান ধরন আছে। সাবজেক্টটা হয় সিঙ্গুলার, হয় প্লুরাল। সাবজেক্টটা নাম্বার অনুযায়ী হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। নাম্বার অনুযায়ী সিঙ্গুলার, প্লুরাল, আর পারসন অনুযায়ী ফার্স্ট, সেকেন্ড, থার্ড, নানান রকম হয় না? এরকম হতে পারে। তাহলে সাবজেক্টের নাম্বার সিঙ্গুলার, প্লুরাল, সাবজেক্টের পারসন হচ্ছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। তো এইভাবে আপনার একটা সাবজেক্টের যে ভ্যারিয়েশন আছে সিঙ্গুলার প্লুরালের, মূলত ভ্যারিয়েশন, তার সাথে ম্যাচিং করে ভার্বের একটা ভ্যারিয়েশন আছে। সো এই সাবজেক্টের সাথে ভার্বের যে ভ্যারিয়েশনের মিলবন্ধনটা করতে হবে, সেইটার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তার মানে সাবজেক্টের সাথে মিল রেখে আমাকে ভার্বের রূপটাকে ইউজ করতে হবে, অথবা বাক্যের মধ্যে বিভিন্ন টেন্সের ক্লু থাকলে সেটা দেখে টেন্স ওরিয়েন্টেড ভার্ব, প্রেজেন্ট, ফিউচার, ফাস্ট এরকম কিছু ব্যবহার করা হতে পারে। তো সব মিলে মূল কথা সাবজেক্টের সাথে ম্যাচিং করে ভার্ব বসাতে হবে। এটার নামই হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো আমরা একটু ভালো করে আগালে আরও বুঝতে পারবো। এই প্রশ্নটা একটু দেখেন, প্রশ্নটা কি বলেছে আমাদেরকে। বলছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি রেফার করে? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার করে সাবজেক্টের নাম্বার এবং পার্সন। নাম্বার এবং পার্সন, সাবজেক্টের কি কি বলেন? নাম্বার এবং পার্সন। শুধু নাম্বার না, পার্সন কেন বললাম? ফার্স্ট পার্সন এই যে আই এর সাথে আমরা জানি কি হয়? অ্যাম হয়। সেকেন্ড পার্সন ইউ এর সাথে আমরা জানি কি হয়? আর হয়। এই যে দেখেন সাবজেক্ট আই, উই বা ইউ, পার্সন পরিবর্তন হলে সাবজেক্টের ভার্বের রূপগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। এই কারণে বলা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কি নাম্বারের পাশাপাশি পার্সনের সাথেও জড়িত। কিন্তু জেন্ডারের সাথে সমস্যা নাই। জেন্ডার শি হইলেও যেমন ইজ হয়, আবার হি হইলেও তেমন কি হয়? ইজ হয়। সো জেন্ডারের সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা নাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা হচ্ছে পার্সন এবং সিঙ্গুলার অথবা প্লুরাল নাম্বারের সাথে। তাহলে এই দুটো অধ্যায়ের সাথে হচ্ছে নাম্বার, পার্সন, এই দুটো অধ্যায়ের সাথে কে জড়িত? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট জড়িত। ওকে, এইটা আমরা বেসিক কথাবার্তাগুলো একটু বলে নিচ্ছি, তারপরে যেন রুলসে গিয়ে আপনাদের সমস্যা না হয়। এই কোশ্চেনটা একটু বলেন। বলছে ভার্ব এগ্রি উইথ, মানে একটা সেন্টেন্সের ভার্ব কার সাথে এগ্রি করে ওই কথাটাই ঘুরিয়ে বলছে। যার সাথে এগ্রি করে তার নাম হলো সাবজেক্ট। সাবজেক্টের সাথে আরেকটা বিষয় জড়িত, সেটা হচ্ছে নাম্বার, আরেকটা হচ্ছে পার্সন। পার্সন মানে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সো আনসারটা হচ্ছে ডি নাম্বার। ভার্ব কার সাথে জড়িত? সাবজেক্টের সাথে, নাম্বারের সাথে, পার্সনের সাথে। তাহলে আমরা এই চারটা শব্দকে এক সুতায় বেঁধে নিতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট, নাম্বার, পার্সন, ভার্ব। হ্যাঁ, এর মধ্যে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী ভার্বের রূপটাকে নির্ধারণ করার নামই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। আমার মূল কথা শেষ। এই পর্যন্ত বুঝতে পারছি? তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে বলে? সাবজেক্টের নাম্বার এবং পার্সনের সাথে মিল রেখে ভার্ব ব্যবহার করাটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। ওকে, সংজ্ঞাটা আমরা ক্লিয়ার করে নিলাম। এখন যাব হচ্ছে ওয়ান বাই ওয়ান রুলস আলোচনাতে। প্রথম টপিক দেখেন, প্রথম টপিকটা এখানে কি বলেছি? বলছি যে সাধারণ নাউন বা প্রোনাউনগুলো সাবজেক্ট হলে ভার্ব কেমন হবে? সাধারণ নাউন বা প্রোনাউনগুলো সাবজেক্ট হলে ভার্ব কেমন হবে? খুব সহজ কথা বলছি। একটা সেন্টেন্সে সাধারণ যে কোনো নাউন প্রোনাউন যদি সাবজেক্ট হয়, তা ভার্বটা কি হবে? খুবই সাধারণ। এই টিপসটা আপনাকে একটু মনে রাখতে হবে, তাহলেই হবে। দেখেন এখানে বলছি যে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এটাকে মনে মনে আমরা কি ভাববো? হি অথবা ইট ভাববো। সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে এটাকে আমরা দে ভাববো। আজকের এই ক্লুটা আপনাকে কোনো শিক্ষক দিবে না।
যদিও এইটা হচ্ছে আপনার কোনো বই পুস্তকের ক্লু না, এইটা হচ্ছে আমার ব্যক্তিগতভাবে অবজারভেশন করেছি যে জায়গাতে আপনাদের প্রবলেমটা হয় সেই প্রবলেমটা রিকভারির জন্য পুরো ক্লাসটাতে আপনাকে এই দুটো লাইন মাথায় রাখতে হবে। আমি আবার বলছি, পুরো ক্লাসের যতগুলো নিয়ম দিব সবগুলো নিয়মের জন্য এই দুটো কথা মনে রাখতে হবে। তার মানে আমি যদি পৃথিবীর যে কোনো সাবজেক্টকে সিঙ্গুলার হিসাবে চিনি, সেটাকে মনে মনে আমরা কি ভাববো, হি অথবা ইট। সিঙ্গুলার যে কোনো নাউনকে আমরা মনে মনে কি ভাববো, হি অথবা ইট। ব্যক্তি হোক বস্তু হোক, আপনি হি ভাবেন অথবা ইট ভাবেন। যেমন আমরা যদি বলি পেন, এ পেন, এটাকে আপনি মনে মনে কি ভাববেন, এ পেনকে মনে মনে ভাববেন ইট, অথবা আপনি মনে মনে হি ভাবতে তার সমস্যা নাই, মনে মনে ভাবেন। হ্যাঁ, আর হি ভাবতে কষ্ট হলে ইট ভাবেন, সমস্যা নাই। তো দেখেন এই পেনের সাথেও ইজ বসে, আবার ইটের সাথেও ইজ বসে। আপনার জন্য কোনটা শুনতে ভালো মনে হবে? ইট ইজ দিয়ে আপনি মুখস্থ করে অভ্যস্ত, এই কারণে বলা হচ্ছে যে আপনি এটাকে যদি অল্টার করে মনে রাখার চেষ্টা করেন আপনার জন্য সহজ হবে। ওকে, তারপর দেখেন প্লুরাল যে কোনো সাবজেক্টকে আপনি মনে মনে কি ভাববেন, দে ভাববেন, তাহলে আপনার জন্য সব কিছু সহজ হবে। তো চলুন আমরা একটু সমাধান করে আসি। 1 নম্বর প্রশ্ন বলছে দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড। এই যে শুরু হয়ে গেল আপনাদের সমস্যা সমাধান করা, বলেন কি হবে আনসার? দ্য বিগ রুম ড্যাশ এয়ার কন্ডিশনড। ওকে, নেটের কোনো প্রবলেম নাই জান শরীফ, যাদের নেট প্রবলেম হচ্ছে তারা একটু কষ্ট করে এটাকে আবার কি করতে হবে, ওই নিজের ফোনটা থেকে লাইন থেকে বের হয়ে আবার লিঙ্কে গিয়ে জয়েন করেন। ওকে, এটার আনসার হচ্ছে ইজ। কিভাবে ইজ হলো ভালো করে বুঝি। আমরা বলছি দ্য বিগ রুম, এটা একটা সিঙ্গুলার নাউন একটা, তো সিঙ্গুলার নাউনকে আমরা মনে মনে ইট ভাবতে বলছি। এখন আপনি ইট ভেবে মনে রাখেন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কিচ্ছু না, এটা আপনি ছোটোবেলা থেকে সব জানেন। শুধুমাত্র আজকে আপনাকে ক্লুগুলো ধরিয়ে দেব যে কিভাবে আপনার কোশ্চেনগুলো সলভ হচ্ছে। তাহলে এটাকে যদি ইট ভাবেন তাহলে ইটের সাথে আমরা অবশ্যই কি ব্যবহার করেছি, ইজ ব্যবহার করেছি, তাহলে ইজ আনসার হতে পারে। ইটের সাথে কি কখনো আমরা আর ব্যবহার করেছি? নো, তাহলে এটা হবে না। তারপর ইটের সাথে ডু হয় না, ইটের সাথে ডাজ ইউজ করছি, হবে না। কিন্তু ইটের সাথে শুড হয়, তাহলে আমরা শুড কেন আনসার করলাম না? ভালো করে বলেন তো, কে বলতে পারেন যে এখানে শুড কেন আনসার না? আব্দুল কাদের, ইট ইজ, ইট ইজ, ইট ইজ, একদম পারফেক্ট। শুড কেন না? শুড হতে পারে, কিন্তু এখন আমরা আরেকটা নিয়ম জানি যে শুডের পরে অবশ্যই একটা মেইন ভার্ব লাগবে বা ভার্বের বেস ফর্ম লাগবে। কিন্তু এই প্রশ্নে কি এখানে কোনো ধরনের শূন্যস্থানের পরে ভার্ব আছে না নাউন আছে, অ্যাডজেক্টিভ আছে? বলেন, এখানে কোনো ধরনের ভার্ব নাই। দ্যাটস ওয়াই মডাল ভার্ব হিসাবে শুড সেন্টেন্সে কখনো একা বসতে পারে না। শুড কখনো সেন্টেন্সে একা বসতে পারে না, এই জন্য সি নাম্বারটা আনসার হয়নি। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আপনি যতটা না খুঁজবেন এটা আনসার, তার চেয়ে বেশি খুঁজতে হবে এটা কেন আনসার না। তাহলে ভুলগুলো যদি আগে খুঁজেন আপনার জন্য খুব সহজ হবে, খুব সহজ হবে। ওকে, আমরা এরকম আরেকটা কোশ্চেন একটু অগ্রসর হই। কোশ্চেন নাম্বার 2, 2 নাম্বার। এইটা আসছে আপনাদের 14তম শিক্ষক নিবন্ধনে। এডুকেশন ফর অল পিপুল ড্যাশ এ ম্যামান টাস্ক। বলেন কি হবে আনসার? কোনটা আনসার এবং কোনটা আনসার না দুটোই কিন্তু আপনাকে ভাবতে হবে, নতুবা পরে বিপদে পড়বেন কিন্তু। ওকে, অনেকে আনসার করছেন। দেখেন 2 নম্বরের আনসারটা, এইখানে আসল সাবজেক্ট কোন, সাবজেক্টের পজিশন কোনটুকু, এতটুকু, আর শূন্যস্থান দিছে ভার্বের অবস্থাতে। ভার্বগুলো সব কিন্তু ফাইনাইট ভার্ব, মনে রাখবেন। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে ভার্বের খেলা, সেই ভার্বটা হচ্ছে টেন্স রিলেটেড যে ভার্বটা হয়, অর্থাৎ যেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলি বা মূল ভার্ব বলি, সেই ভার্ব নিয়ে কাজ। সো এইখানে এডুকেশন ফর অল পিপুল, এখন মাঝখানে আছে ফর, ভালো করে বুঝতে হবে। ফর প্রিপোজিশন থাকা মানে যে কোনো প্রিপোজিশন থাক, সাবজেক্ট যদি অনেক বড় হয় ভয়ের কোনো কারণ নাই, আসল সাবজেক্ট থাকবে প্রিপোজিশনের আগে, প্রিপোজিশনের আগে। তাহলে এখানে এডুকেশন শব্দটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউনকে আমরা ধরি সিঙ্গুলার। সো নাউনটা যদি সিঙ্গুলার হয়, মনে মনে আপনার কি ভাবনা মনে ছিল? সিঙ্গুলার মানে মনে হয় ইট অথবা হি, আপনি যে কোনো একটা ভাবতে পারেন, নো প্রবলেম। সো এখন বলেন ইট অথবা হি এর সাথে কোনটা আনসার হয়? ইট অথবা হি এর সাথে আনসার হয় হচ্ছে ইজ, ইজ। দেখেন অনেকেই ভুল করছেন কিন্তু, বিউটি বলছেন হচ্ছে আর, আর কখনোই আর হবে না। এখানে আসল সাবজেক্ট হচ্ছে এডুকেশন। কিভাবে হলো? বলছে এডুকেশন ফর অল পিপুল, সকল লোকজনের জন্য শিক্ষা। তাহলে বাংলা করার পরে অর্থটা এসে কোথায় আটকালো? এডুকেশনও আটকালো, যে সকল লোকজনের জন্য শিক্ষা। তাহলে আসল কথাটা কি? এই সাবজেক্টের শিক্ষা। তো এইটা এডুকেশন শব্দটা আনকাউন্টেবল বা অ্যাবস্ট্রাক্ট সেন্স। সো আনকাউন্টেবল অ্যাবস্ট্রাক্টকে আমরা সিঙ্গুলার ধরবো। সো সিঙ্গুলার হিসাবে আনসার করলে এখানে আনসার হবে ইজ। বুঝতে পারছি সবাই? আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে 2 আনসার হচ্ছে বি নাম্বার। তো আমি যদি বুঝাতে না পারি তাহলে কিন্তু আপনি
শেষে গিয়ে বিপদে পড়বেন। আমরা প্রথম দিকের কথাগুলোকে একটু বেশি গুরুত্ব দিব, কারণ এই কথাগুলোর উপর বেজ করে ক্লাসের বাকি অংশ কিন্তু অগ্রসর হয়। নেক্সট 3 নাম্বার প্রশ্নটা সলভ করেন। এ লয়ার ড্যাশ উইথ ক্লায়েন্টস ইন দ্য কোর্ট রুম। কি হবে 3 নাম্বার প্রশ্নটা বলেন। কোশ্চেন নাম্বার 3, এ লয়ার ড্যাশ উইথ ক্লায়েন্ট ইন দ্য কোর্ট। এখানে আসল সাবজেক্ট কে? আসল সাবজেক্ট হচ্ছে লয়ার। লয়ার হচ্ছে সিঙ্গুলার। সিঙ্গুলার হলে আমরা মনে মনে সেটাকে কি ধরতে বলেছি? সিঙ্গুলার হলে মনে মনে আমরা এটাকে ধরেছি ইট অথবা হি, যে কোনো একটা ধরেন। আমরা হিতে যাই, ইট না ধরি। আচ্ছা, তাহলে দেখেন যদি হি ধরেন, হি এর সাথে এখানে কোনটা আনসার হতে পারে বলতে হবে। এখানে হি এর সাথে কোনটা আনসার বলেন? হি এর সাথে আনসার কোনটা? হি এর সাথে আনসার হচ্ছে ইজ ওয়ার্কিং। ইজ ওয়ার্কিং। আর শুধু ওয়ার্কিং হবে না, টু ওয়ার্ক হবে না। হি এর সাথে কখনো শুধু ওয়ার্ক হয় না। আমরা জানি হি দিলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ওয়ার্কস হওয়ার কথা ছিল। আর টু ওয়ার্ক বা ওয়ার্কিং এগুলো তো ফাইনাইট ভার্বই না, কারণ সাবজেক্টের সাথে এগুলো নন ফাইনাইট ভার্ব ইউজ হয় না। আমাদের বসাতে হবে ফাইনাইট ভার্ব। আমাদের বসাতে হবে ফাইনাইট ভার্ব। সো আনসারটা হচ্ছে সি নাম্বার। আনসারটা হচ্ছে সি নাম্বার। ক্লিয়ার? আনসার সি। নেক্সট কোশ্চেনে দেখেন 4 নাম্বার প্রশ্নটাও আপনাদের একটা অতি সাধারণ রুলস। দেখেন এটা ষষ্ঠ বেসরকারি নিবন্ধনে আসছে। ষষ্ঠ বেসরকারি নিবন্ধনে আসছে, বলছে দ্য মেশিনারি। এই যে মেশিনারি শব্দটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। সো মেশিনারি যদি আনকাউন্টেবল নাউন হয়, এইটাকে আমরা মনে মনে কি ধরবো? সিঙ্গুলার। আনকাউন্টেবল নাউনকে মনে মনে সিঙ্গুলার অথবা ইট ধরবো। সহজে আপনি আনসার বের করতে পারবেন। তাহলে ইটের সাথে কোনটা হয়? এটা আপনি ছোটোবেলা থেকেই জানেন যে ইটের সাথে কোনটা কোনটা হয়, সেটা আপনি বলেন। ইটের সাথে ইজ হতে পারে, ইটের সাথে ওয়ার কখনো হয়? হবে না। ইটের সাথে শুড হতে পারে, ইটের সাথে আর হয় না। ভালো কথা। এখন শুড নিব না কেন? কারণ এইখানে দেখেন আছে ওয়ার্কিং, এখানে আছে কি ওয়ার্কিং, ভার্বের সাথে আইএনজি। আর আমরা জানি যে শুডের পরে কখনো ভার্বের সাথে আইএনজি বসে না। মূলত আপনি সব কিছু আগে থেকেই জানেন। এইটা শুধুমাত্র একটু গবেষণার কাজ, যে সাবজেক্টের সাথে ধরনের সাথে মিল রেখে কি ইউজ করব। আজকে আমি পুরো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা একদম পানির মতো ইজি করে দেব। শুধু পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে থাকার চেষ্টায় রয়ে যান। তাহলে এখানে আনসারটা হচ্ছে ইজ, কারণ ইজের পরে পারফেক্টলি এখানে কি আছে? ওয়ার্কিং আছে। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আরেকটা জিনিস কিন্তু দেখতে পাচ্ছি, সেইটা হচ্ছে যে সাবজেক্ট আগের অংশ দেখতে হবে শূন্যস্থানের, পরের অংশ কিন্তু আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে, ওকে। পরের কোশ্চেনে যাচ্ছি আমরা, পরের রুলসে। তাহলে আমাদের প্রথম রুলস শেষ। অতি সাধারণ কথাবার্তা বলে নিলাম, আপনাদেরকে সাবজেক্টের সঙ্গে পরিচিত করালাম। নেক্সট টপিকটা একটু দেখি। পরের টপিকটা হচ্ছে যে কোনো লেটার, বর্ণ, সংখ্যা, নাম্বার, প্রতীক বা সিম্বল যাই বলি ইত্যাদি যদি সাবজেক্ট হয় তাহলে ভার্ব কেমন হবে। খুব ইজি একটা কথা, সেটা হচ্ছে যে কোনো লেটার, বর্ণ, যেমন আমরা যদি বলি যে আই, এ, এগুলো বর্ণ হিসাবে, বি এগুলো এক একটা বর্ণ, কিংবা ক, খ এগুলো এক একটা বর্ণ। সো এই বর্ণগুলোকে সব সিঙ্গুলার নাউন ধরতে হবে। এখানে আয়ের কোনো মিনিং নাই। আয়ের মিনিং যখন আমি হয় তখন সেটা আলাদা একটা ওয়ার্ড হয়ে যায়, কিন্তু আই যখন নিজে একা শুধু বর্ণ বোঝাবে এ বি সি ডি ই এফ জি এইচ আই, তখন এইটা একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর এইগুলো যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় মনে মনে আমরা ধরবো এটাকে ইট। আর ইটের সাথে যা ভার্ব হবে তাই হবে আনসার। এইবার দেখেন এখান থেকে এই প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, সেম কথাবার্তা এখানে আছে। বলছে যে আই ড্যাশ দ্য 9th লেটার অফ ইংলিশ আলফাবেট। এখন এই আই মানে কি? আমি, যে আমি হচ্ছে ইংরেজি আলফাবেটের 9তম লেটার, এইটা কি এমন মিনিং দিচ্ছে? নাকি এই যে আই হচ্ছে ইংরেজি বর্ণমালার মধ্যে একটা বর্ণ, এ যেমন একটা বর্ণ, এ হচ্ছে ফার্স্ট লেটার, বি হচ্ছে সেকেন্ড লেটার, এরকম আই হচ্ছে 9তম বর্ণ। সো এই কারণে এটা থার্ড পারসন সিঙ্গুলার। আর থার্ড পারসন সিঙ্গুলার মানে মনে মনে আপনি কি ভাববেন? ইট ভাবেন। সো ইটের সাথে কোনটা হয়? ইজ হয়। সো আনসারটা হচ্ছে এ নাম্বার। এখন যদি বলেন যে ভাই তাহলে উইল বি কেন হলো না? উইল বি এটা তো ফিউচার টেন্স, আর এটা চিরন্তন সত্য। তো চিরন্তন সত্য বাক্যের ক্ষেত্রে ফিউচার হয় না, কোন টেন্স হয়? প্রেজেন্ট টেন্স হয়। তো দেখছেন, তাহলে আপনি শুধু যে একটা অপশন নিয়ে গবেষণা করবেন তা না, এটা বুঝতে হবে যে টেন্সেরও ফ্যাক্টর এখানে থাকবে। যেহেতু আই সারা জীবনই 9ম লেটার, এটা চিরন্তন সত্য, দ্যাটস ওয়াই আনসারটা হচ্ছে 1 নাম্বার, ইজ দিয়ে করেছি। ওকে, তাহলে অনেকেই আনসার করেছেন অলরেডি। ইভা আল জুবায়ের, জাকির হোসাইন, জামাল হোসাইন সহ আরও অনেকেই। ওকে, আমরা পরের রুলসে চলে আসছি। ক্লিয়ার? লেটার বা বর্ণগুলো সব হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আজকের ক্লাসের মূল কাজটা হবে হলো কোন সাবজেক্টটা সিঙ্গুলার, কোন সাবজেক্টটা প্লুরাল, বা বাক্যের সাবজেক্ট অংশে আসল সাবজেক্ট কোথায় থাকে এই বিষয়গুলো খুঁজে বের করা, তার সাথে আমাদের ভার্বের ইউজ করা।
এবার দেখেন কি বলছি, বলছে কোন কোন নামগুলো এস বা ইয়েস অথবা এন্ড দ্বারা যুক্ত থাকলেও সিঙ্গুলার নাউন। তাহলে আমাদেরকে এমন কিছু সাবজেক্ট দিবে পরীক্ষার হলে যেগুলোকে দেখবো আমরা সেগুলোর সাথে এস বা ইয়েস যুক্ত আছে, তারপরেও এগুলো কেমন সিঙ্গুলার হিসাবে কাজ করবে। সো এই ধরনের একটা লিস্ট আমি আপনাদেরকে একটু শো করি দ্রুত ক্লাস শেষ করার স্বার্থে। বলেন, এই যে লিস্টগুলো দেখেন, কিছু বইয়ের নাম আছে। বইয়ের নামগুলো কি কি দেখতে পাচ্ছেন সবাই? বইয়ের নাম হচ্ছে অ্যারাবিয়ান নাইটস। নাইটস শব্দের সাথে কি আছে? এস আছে, ঠিক আছে, আরব্য রজনী, তারপরেও এটা সিঙ্গুলার কারণ এটা একটা সাহিত্যের নাম। গালিভার্স ট্রাভেলস, এই যে এস আছে, তারপর এটা একটা সাহিত্যের নাম, সিঙ্গুলার। ক্যান্টারবুরি ট্রেলস, এস আছে, তাও এটা সিঙ্গুলার। উদারিং হাইটস, এস আছে, তাও এটা সিঙ্গুলার। আপনারা জানেন যে আমাদের লিটারেচারের কোর্স শুরু হয়েছে, জানেন তো? এই যে লিটারেচারের কোর্স 200 টাকার বই অটোমেটিক ফ্রি। হ্যাঁ, সো লিটারেচার কোর্সে যারা যুক্ত হবেন তারা কিন্তু আজকেই মেসেজ করবেন, কালকে থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে, ঠিক আছে? আর বিসিএস এর পরীক্ষাটাও ডেট হয়ে গেছে, সুযোগ নাই, দুইটাই একসাথে পড়তে হবে। প্রাইড অ্যান্ড প্রিজুডাইস, হ্যাঁ, এটা অ্যান্ড দ্বারা যুক্ত আছে। অনেকে মনে করবে যে দুইটা জিনিস, না, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস এটা একটা সাহিত্যের নাম, ঠিক আছে, প্রাইড অ্যান্ড প্রিজুডাইস। এই যে রোমিও অ্যান্ড জুলিয়েট, দেখেন উইলিয়াম শেক্সপিয়ারের, অ্যান্ড দিয়ে যুক্ত আছে, কিন্তু এটা দুটো নাম না, এটাকে একটা নামই ধরতে হবে। কেন? কারণ এইটা একটা সাহিত্য যেটা অ্যান্ড দিয়ে যুক্ত আছে, আমার কিছু করার নাই। সো এটা সিঙ্গুলার হিসেবেই বিবেচ্য, মনে থাকবে। তাহলে সাহিত্যের নাম এস বাই এস দিয়েই থাক, আবার সেটা এন্ড দ্বারা দুটো নাম যুক্ত করাই থাক, এগুলোকে আমরা সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার ধরবো। কেমন ধরবো? সিঙ্গুলার। তাহলে আমরা আরেকটা জিনিস কিন্তু খেয়াল করলাম, বারবার আপনারা পড়ানোর সময় মাথায় নেবেন, আমি যখন পড়াই বারবার মাথার মধ্যে নেবেন। তারপরে গ্রহের নাম, গ্রহের নাম কি আছে? মার্স। মার্স মানে কি? মঙ্গল গ্রহ। দেশের নাম দ্য ইউনাইটেড স্টেটস, এস আছে, তারপরেও এইটা হচ্ছে সিঙ্গুলার। দ্য ফিলিপাইন্স, এস আছে, তাও এটা সিঙ্গুলার। মালদ্বীপস, এস আছে, তাও সিঙ্গুলার। দ্য ইউনাইটেড আরব আমিরাতস, এস আছে, তাই না? তারপরও এটা সিঙ্গুলার। সো এই যে দেখেন এস যুক্ত শব্দগুলো আপনার পরীক্ষার হলে যখন সাবজেক্ট দিবে হঠাৎ করে মনে হবে এটা মনে হয় প্লুরাল, কিন্তু না, এইগুলো বিভিন্ন সিঙ্গেল সিঙ্গেল নাম, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে সিঙ্গুলার। আরও কিছু নাম পড়েন, যেমন কোম্পানির নাম আছে এ ভলভো অ্যান্ড মোটর, ফোর্ড মোটর। একাডেমিক বিষয় ফিজিক্স, ম্যাথমেটিক্স, পলিটিক্স, নিউজ, এরকম। রোগের নাম ডায়াবেটিক্স, মাম্পস, মেজলস, হ্যাঁ, র্যাবিস, রিকেটস, অ্যালার্জিস, হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস। খেলার নাম আছে বিলিয়ার্ডস, হ্যাঁ, বোলস, কার্ডস, ড্রাফটস ইত্যাদি। এই সব নামগুলো এস থাকা সত্ত্বেও এগুলো সব হচ্ছে সিঙ্গুলার, এবং এদের পরে ভার্ব ইউজ করতে হবে সিঙ্গুলার স্টাইলে। এদেরকে মনে মনে আপনারা হচ্ছে ইট ভাববেন, তাহলে সহজ হবে। তো চলুন উদাহরণ সলভ করি। এইবার আসেন আপনাদের পালা, 1 নম্বর কোশ্চেন, বলেন কি হবে আনসার। কোশ্চেন নাম্বার 1 বলছে গালিভার্স ট্রাভেলস ড্যাশ ওয়ান্ডারফুল টু রিড, ড্যাশ ওয়ান্ডারফুল টু রিড। খুব ভালো করে দেখেন, এখানে কিন্তু যে কেউ হঠাৎ করে দেখলে মনে হবে ট্রাভেলস, এস আছে, এটা প্লুরাল না, এটা আসলে সিঙ্গুলার, কারণ এটা একটা সাহিত্যের নাম। তো সিঙ্গুলার মানে মনে মনে আমরা এটাকে কি ধরবো? মনে মনে এটাকে আমরা ইট ধরতে পারি। এখন ইটের সাথে ম্যাচিং করেন, ইটের সাথে আর হয় না, ইটের সাথে ওয়ার হয় না, ছোটোবেলা থেকে যা শিখছেন তাই। ওয়াজও হয়, ইজও হয়। এখন বলেন ইজ হলো আনসার, ওয়াজ কেন হলো না? কারণটা কি? কি কারণ এখানে দ্রুত বলতে হবে। কারণটা হচ্ছে এইটা ওয়ান্ডারফুল পড়ার জন্য সেই ঘটনাটা চিরন্তন সত্য। এটা আগে ওয়ান্ডারফুল ছিল তা না, এটা এখনো পর্যন্ত পড়তেই ওয়ান্ডারফুল। সো যে সমস্ত ঘটনাগুলো চিরন্তন সত্য অভ্যাসগত বোঝায় সেগুলো প্রেজেন্ট টেন্স হয়, দ্যাটস ওয়াই আনসারটা হচ্ছে ইজ। বুঝতেছেন? দেখেন সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট ইজও হয় আরও হয়, কিন্তু এই পর্যন্ত পারেন মানে আপনি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝেন, কিন্তু আসল আনসার ইজ হবে না অজ হবে এইটা বোঝার জন্য আপনাকে টেন্স বুঝতে হচ্ছে, যে এই সেন্টেন্সের মিনিং বুঝতে হচ্ছে। তার মানে আপনি যদি এইটা না পারেন বুঝতে হবে আপনি মিনিং বুঝেন না। ক্লিয়ার? তো সাবজেক্ট ভার্বের সাথে এগ্রিমেন্টের সাথে একই সাথে এই অধ্যায়ের আমরা টেন্সের বিষয়টাও কিন্তু খেয়াল করতে পারি বা করতে হবে, উপায় নাই। ঠিক আছে, আচ্ছা, বিউটি রানী আনসার বলেছেন ডি নাম্বার। ওকে, আরেকটা সলভ করেন। এইটা দেখেন আপনাদের সপ্তম শিক্ষক নিবন্ধনে আসছে, এটা সপ্তম শিক্ষক নিবন্ধনে আসছে। দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ বি মাই ফেভারিট বুক। অ্যারাবিয়ান নাইটস, সো এই যে নাইটস শব্দটার সাথে কি আছে? এস আছে না? সো এস থাকা সত্ত্বেও এটা সিঙ্গুলার। সেমভাবে আগের নিয়মেই বলেন, এখানে আনসারটা কি বলছে? দ্য অ্যারাবিয়ান নাইটস। দেখেন আমি যে সিস্টেমে আগাচ্ছি সেই সিস্টেমে আগাবেন, আপনার জন্য জীবনে কোনোদিন কোশ্চেন ভুল হবে না। সো অ্যারাবিয়ান নাইটসকে আমরা সিঙ্গুলার মানে মনে মনে কি ভাববো বলছি? ইট ভাববো। ওকে, ভাবলাম। এটা যদি ইট হয় তাহলে ইটের সাথে কি কি হতে পারে? হ্যাজ হতে পারে, ইটের সাথে ইজ হতে পারে, ইটের সাথে আর হয় না, ইটের সাথে ওয়ার হয় না। এখন আসি, ইজ হবে না হ্যাজ হবে, এখন আপনারা বলতে হবে।
এখানে এইটা হচ্ছে বি ভার্ব, বি কথাটা যেহেতু বলছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এখানে বি ভার্ব চেয়েছে। দেখছেন ফন্দিটা কোথায়, বি যেহেতু লিখেছে তার মানে বি ভার্ব দিয়ে আনসার করতে হবে। আমরা জানি হ্যাজ কখনো বি ভার্ব না, এম ইজ আর এগুলো হচ্ছে বি ভার্ব, তো আনসারটা হচ্ছে ইজ। বুঝতেছি? মাইনাস ফর্মুলাতে আমরা আগেই কিছু অপশন বাদ দিয়ে নিব, তাহলে পরীক্ষায় আনসারটা 50-50 হয়ে আসবে। সো 2 এর আনসারটা হচ্ছে 6 নাম্বার। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন সবাই। ক্লিয়ার তো নাকি? এরপরে এইটা অ্যারাবিয়ান নাইটস, এটা আমরা পড়েছি অলরেডি, এইটা পড়েন। 5 নাম্বারটা দিয়ে এই রুলসটা শেষ হবে। কোশ্চেন নাম্বার 5 বলছে ওয়ার্স, সরি মার্স, মার্স মানে কি মঙ্গল গ্রহ। সো এটা একটা নাম, মঙ্গল গ্রহ, এই নামের সাথে এস আছে, তো নামের সাথে এস থাকলে তো আমার কিছু করার নেই, এটা অটোমেটিক এবং নিজে নিজেই এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। তো এটা যদি সিঙ্গুলার হয়, মার্স সিঙ্গুলার মানে এটার আমরা মনে মনে কি ধরি, ইট ধরি। আমি কিন্তু বারবার ইট মিট ধরবো না, প্রথম দিকে বোঝাচ্ছি তাই। তাহলে ইটের সাথে ম্যাচিং করে আনসার হবে, ইটের সাথে আর হয় না, এটা কাটা, ইটের সাথে ইজ হতে পারে, ওয়াজ হতে পারে, উইল বি হতে পারে। এখন তিনটাই সঠিক, কিন্তু আসলে আনসার কোনটা বলেন? সেম কথা, রেবেকা, রুবি, শারমিনা, সাথী, ফয়জুল্লাহ, 5 আনসার বি ইজ। কারণ এইটাও দেখেন চিরন্তন সত্য, বলছে মার্স হচ্ছে একটা প্ল্যানেট ইন আওয়ার সোলার সিস্টেম, আমাদের সোলার সিস্টেমের মধ্যে মঙ্গল গ্রহ হচ্ছে একটা গ্রহ বা প্ল্যানেট। ওকে, তাহলে আনসার হচ্ছে বি, চিরন্তন সত্য। আর এটা অতীত হবে না, এটা ফিউচারও না। হ্যাঁ, এটা এমন না যে অতীতে ছিল, আবার এমন না যে ভবিষ্যতে হবে, এটা আছে। হ্যাঁ, এইটাই হলো চিরন্তন সত্য। সো নিয়মটা ক্লিয়ার? তাহলে আমরা বুঝে নিলাম এমন কিছু নাউন আছে যাদের সাথে এজ যুক্ত আছে, সেই নাউনগুলো থার্ড পারসন সিঙ্গুলার, এবং এদের সাথে সেই হিসাবে ভার্ব ব্যবহার করতে হবে। ওকে, নেক্সট পরের টপিকটা পড়েন। পরের টপিক বলছে অ্যান্ড দ্বারা যুক্ত একাধিক সাবজেক্টের পর ভার্ব সিঙ্গুলার না প্লুরাল। খুবই ইজি কথাবার্তা এটা, যে অ্যান্ড দ্বারা যদি সাবজেক্ট দুটো আলাদা আলাদা কিছু হয়, মানে আলাদা আলাদা কিছুকে বোঝায়, তাহলে নিঃসন্দেহে ভার্ব হবে প্লুরাল, এখানে বলার কিছু নাই। সো তারপরে আমরা এক্সাম্পল দিয়ে বিষয়টাকে ক্লিয়ার করি। অ্যান্ড দ্বারা যুক্ত দুটি আলাদা সাবজেক্ট ভার্ব অবশ্যই তখন কি হবে, প্লুরাল হবে। সো উদাহরণ দেখেন, নিয়মটাতে জটিল কিছু নাই, জাস্ট এখানে এক্সাম্পল দিয়ে আপনার ব্রেইনটাকে ক্লিয়ার করে দেওয়াই আমার মূল কাজ। বলেন। আচ্ছা, বলছে যে সুমি অ্যান্ড বকুল দুইটা সাবজেক্টের নাম। সো এইটা কিন্তু এক জিনিস না, এটা এখানে অ্যান্ড দ্বারা, এই অ্যান্ডের মিনিং হচ্ছে দুইজন আলাদা আলাদা নাম। সো দুইজন আলাদা আলাদা নাম মানে এরা দুজন মিলে আসলে প্লুরাল, ভালো করে বুঝেন। সো দুইজন মিলে যদি প্লুরাল হয়, তো আমি বলছি পৃথিবীর সকল প্লুরাল নাউনকে আপনারা মনে মনে কি ধরবেন, দে ধরবেন। এবার দে ধরে আপনি অপশনের সাথে মিলান, দেখবেন আপনার সহজ হয়ে যাবে। তো বলেন তো, দের সাথে হয় না কোনটা, সেগুলো বাদ দেন। দের সাথে কোনোদিন আমরা অজ ইউজ করি না, দের সাথে আমরা কখনো ইজ ইউজ করি না। হাতে থাকলো আর অথবা হাতে থাকলো ওয়ার, দের সাথে আরও হয় ওয়ারও হয়। এখন প্রসঙ্গ হলো আনসার হবে কোনটা, দেখি বলতে পারেন কিনা আপনারা। আর হবে নাকি ওয়ার হবে? গরম পানি হবে। বলেন, এখানে আর হবে নাকি ওয়ার হবে? এইখানে আনসারটা হবে হচ্ছে ওয়ার। এই তো দেখেন ভুল হতে শুরু করছে অনেকেরই। শারমিন খাতুন, এ হবে না, ওয়ার হবে আনসার। কেন ওয়ার হলো দেখেন, মাই ফ্রেন্ডস, হোয়েনের পরের অংশের দিকে তাকান। হোয়েন আই স্টাডিড ইন হাই স্কুল, যখন আমি হাই স্কুলে পড়তাম, স্টাডিড, হোয়েনের পরের অংশে ক্লু আছে, এটা পাস্ট টেন্স, যেই কারণে আপনি এই পাশে পাস্ট করলে জিনিসটা মিলবে, অর্থগত না হলে মিলবে না। তো বলতে হবে সুমি অ্যান্ড বকুল, সুমি এবং বকুল ওয়ার মাই ফ্রেন্ডস, আমার বন্ধু ছিল যখন আমি হাই স্কুলে পড়তাম। ক্লিয়ার? অর্থগত দিক থেকে আমাদের এখানে ওই ক্লুটার দিক থেকে আনসার হচ্ছে ওয়ার। তাহলে শুধুমাত্র সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বুঝলেই হবে না, এখানে টেন্সের ব্যাপারটাও কিন্তু বুঝতে হবে। সো যারা না বুঝে মনে করবে ও দে আছে, দের সাথে আমরা সরাসরি আর বসাই দিই, এই ওয়ারে তাকাবে না, তারা কি ধরা খাবে না? ধরা খাবে। সো আপনি আগে দেখবেন যে দে বসানোর পরে কোনটা হয়, সেগুলোর মধ্যে এক্স্যাক্ট আনসার কি সেটা খুঁজতে হলে আপনাকে সেন্টেন্সের মধ্যে টেন্সের ঘটনাটা একটু খেয়াল করলেই দেখবেন যে এক্স্যাক্ট আনসার বেরিয়ে গেছে। কঠিন কিছু না, একদম ইজি। ওকে, তাহলে আমরা এই নিয়মটাও শেষ করছি। তাহলে একাধিক সাবজেক্ট আসলে ভার্ব হবে প্লুরাল। এই প্রশ্নটা বলেন, 11তম বেসরকারি শিক্ষক নিবন্ধন, কোশ্চেন নাম্বার 2। 11তম শিক্ষক নিবন্ধন, কোশ্চেন নাম্বার 2 বলছে হি অ্যান্ড আই। এখানেও দেখেন দুইটা প্রোনাউন যুক্ত হয়েছে, হি অ্যান্ড আই, দুটো আলাদা আলাদা প্রোনাউন, একটা হচ্ছে হি তুমি, আর একটা হচ্ছে আমি।
সো এইখানে অ্যান্ড দ্বারা যেহেতু যুক্ত হচ্ছে তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার প্লুরাল, ঠিক কিনা? দুটো বিষয় আলাদা আলাদা যোগ আছে, সো এটাও প্লুরাল। সো বলেন এটা যদি প্লুরাল হয় তাহলে আনসার কি হবে? প্লুরাল মানে মনে মনে দে, ওকে। দের সাথে কোনটা আনসার হয়? দের সাথে এম হয় না, দের সাথে কখনো ইজ ব্যবহার করি না। আর তাহলে নান শব্দটা তো আগেই বাদ দিলাম, আনসার থাকে দের সাথে আর একটাই। সো 2 এর আনসারটা হচ্ছে সি নাম্বার। বুঝতেছি? কঠিন কি বলেন? আমি আপনাদেরকে যে কোনো কঠিন টপিককে সহজ করে উপস্থাপন করতে পারি, আর এটাই আল্লাহ আমাকে দিয়েছে। এই কারণেই আমি এক্সপার্ট আলিম হিসেবে অনেকের কাছে পরিচিত হয়ে যাচ্ছি। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 এর পরে আনসার করেন হচ্ছে 4 নাম্বারটা লাগবে না, সরি 2 করেছি, এটাই এনাফ। ফোন নিয়ে যাও। আচ্ছা 2 এটা করলাম, তাহলে আমাদের এই নিয়মটা শেষ। এখানে আর তেমন কিছু নাই, আমরা একটু অগ্রসর হচ্ছি। পরের নিয়মটা এখানে আসেন। বলছি এন্ড দ্বারা যুক্ত গাণিতিক ক্ষেত্রে সাবজেক্টের পরে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল, এইটা নিয়ে অনেকের মধ্যে প্যাচগোছ আছে যে 2 and 2 হ্যাঁ মেক হবে না মেক্স হবে। সো আমরা এখন সেই গাণিতিক রুলসটা একটু দেখব। এন্ড দিয়ে যদি এন্ড দ্বারা যদি গাণিতিক কোনো ফর্মুলা যোগ হয়, ফর্মুলা সাবজেক্ট হয়, তাহলে ওই সাবজেক্টটা আমরা অলওয়েজ ধরবো সিঙ্গুলার। কি ধরবো? সিঙ্গুলার। উল্লেখ্য সিঙ্গুলার না থাকলে আপনি এটাকে প্লুরাল হিসাবে ট্রিট করতে পারবেন, কোনো ভুল নাই। তবে আমরা প্রথমত সিঙ্গুলার হিসাবে এটাকে ধরার চেষ্টা করব। সো উদাহরণগুলো একটু দেখলেই বুঝতে পারবো। এই রুলসটা একটু পড়েন। বলছি ভার্ব উইথ ম্যাথ ক্যালকুলেশন। ম্যাথ ক্যালকুলেশনের ক্ষেত্রে ভার্বের ইউজেস এন্ড দ্বারা যুক্ত গাণিতিক ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি যাই বসুক, এদের সাবজেক্টকে সিঙ্গুলার বিবেচনা করে ভার্ব সিঙ্গুলার হবে। হ্যাঁ, এখানে অনেক বিতর্ক আছে। অনেকে বলবে না ভাই সিঙ্গুলার না প্লুরাল হবে, অমুক বইতে এই দেখছি, অমুক বইতে এই দেখছি। সব বইতে যা দেখেছেন সেটা আমি 12 বছর ধরে দেখে আসতেছি, সব মিলিয়ে সারমর্ম হচ্ছে পারফেক্ট আনসার সিঙ্গুলার। যদি অপশনে সিঙ্গুলার সুযোগ না পান দেন আপনি প্লুরাল করেন। তো চলুন উদাহরণ দেখি। বলেন 1 নম্বর প্রশ্ন। তাহলে গাণিতিক ক্ষেত্রে এন্ড দ্বারা যুক্ত হলে যোগ হোক গুণ হোক বিয়োগ হোক ভাগ হোক যেটাই বুঝাক ভার্ব হবে সিঙ্গুলার। তখন ওই পুরো সাবজেক্টটাকে আমরা একক হিসাবে চিন্তা করব। এই যে 2 and 2 ড্যাশ 4, এখন আপনি দেখতেছেন যে এটা গাণিতিক ফর্মুলা বোঝাচ্ছে, ঠিক কিনা? যে 2 এবং 2 মিলে 4 হয়। ওকে, এখন 2 এবং 2 এটা গুণ করে 4 হোক আর যোগ করে 4 হোক, এখানে কিচ্ছু আসে যায় না। এটা একটা গাণিতিক ফরমেশন বা ইকুয়েশন। যেহেতু এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনটা কয়টা? একটা। কিভাবে? এই যে দেখেন 2 যোগ 2 ইকুয়াল টু 4। ইকুয়েশন কয়টা? অথবা আপনি যদি 2 into 2 দেন তাও দেন, সমস্যা নাই। এখানে ইকুয়েশনটা কয়টা? একটা ইকুয়েশন। এই পাশে একটা ইকুয়েশন, এই পাশে একটা ইকুয়েশন, তার মানে এইটা একটা ইকুয়েশন মাত্র। সো একটা ইকুয়েশন, অতএব এটা সিঙ্গুলার। সো আনসারটা হচ্ছে কি হবে বলেন? সিঙ্গুলার হিসেবে মেক্স। এখন বলেন সিঙ্গুলার হিসেবে মেক্স কি করে হলো? আরেক যন্ত্রণা। এখন দেখেন তো 2 and 2 কে আমি বলছি সিঙ্গুলার হলে মনে মনে এটাকে কি ভাববেন ভালো করে বুঝেন। মনে মনে আমি এটাকে কি ভাবতে বলছি? ইট। দেখেন আপনার প্রশ্ন সহজ হয়ে গেছে। যে কোনো সিঙ্গুলার নাউনকে সেটা মনে মনে কি ভাববো? ইট। এখন বলেন তো ইটের সাথে কি মেক্স হয় নাকি মেক হয়? সাবজেক্ট ইট থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয়। সো আনসারটা হচ্ছে মেক্স। হ্যাঁ, মেক ভার্বের সাথে এস থাকা মানে এটা কখনো প্লুরাল না। ভার্বের সাথে এস থাকা মানে বরং সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সিঙ্গুলার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সিঙ্গুলার। সো একের আনসারটা হচ্ছে 3 নাম্বার মেক্স। বুঝতেছেন সবাই? আশা করি বুঝতে পারছেন। মেড হবে না কেন? এটা অতীতকাল বোঝাচ্ছে, বা আসলে ঘটনাটা চিরন্তন সত্য, সো অতীত টেন্সে নেওয়া যাবে না। একইভাবে 4 and 4 মেক্স অথবা মেক 8, কোনটা হবে আনসার? মেক্স। কারণ এটাকে সিঙ্গেল একক ইকুয়েশন ধরা হয়েছে, একটা ইকুয়েশন মাত্র। হ্যাঁ, একটা ইকুয়েশন আরও যোগ হতে পারে, আরও যোগ হতে পারে, যত যোগ হোক, ইকুয়েশন তো একটাই। সো এটা হবে সিঙ্গুলার। ইকুয়েশন তো একটাই, সো এটা হবে সিঙ্গুলার। নেক্সট, এটা দিয়ে ইকুয়েশনের রুলসটা শেষ করব। সালমান কবির আনসার করেছিলেন, আওয়াল হোসাইন আনসার করেছেন চিরন্তন সত্য, নূরে আলম তাই বলছেন মেক্স। 2 নাম্বারটা বলেন। 2 নাম্বার কোশ্চেন 2, কোশ্চেন নাম্বার 2 সলভ করেন। এটা পারবেন আপনারা, তাই না? 20 ডিভাইডেড বাই 10, 20 ডিভাইডেড বাই 10 20, যেটাকে 10 দ্বারা ভাগ করা হচ্ছে, তাই না? তাহলে কত হয়? 2 হয়, তাই তো? তো এখানে ইকুয়েশনটা এই পুরোটা একটা ইকুয়েশন বোঝাচ্ছে, গাণিতিক ফর্মুলা বোঝাচ্ছে। সো এটা সিঙ্গুলার, মনে মানে ইট ভেবে ফেলি। এখন ইটের সাথে কোনটা যায়? ইটের সাথে ইট যায়, আনসার এইটা। একদম সহজ।
ইটের সাথে কিন্তু আর একটাও আনসার হয় না। দেখতেছেন সহজ কত? কিন্তু আপনি যদি মনে মনে ইটটাকে কনভার্ট করে না ভাবেন, আপনার জন্য গেট করে এটা আনসার বের করা কঠিন হয়ে যাবে। এই জন্য ভাই কথা মানেন, কাজে দিবে। কথা মানেন, কাজে দিবে। যেহেতু আমার চেয়ে বেশি জানেন না আপনি, প্রবলেমটা কোথায় হয় পরীক্ষার হলে, বেশি জানতে পারেন কিন্তু পরীক্ষার সমস্যাগুলো সম্পর্কে আমি একটু সম্যক ধারণা রাখি। সো এই জন্য কথাগুলো মানেন, আপনার জন্য ইজি হচ্ছে, ইজি হবে ইনশাল্লাহ। পরের টপিক। ওকে, আরেকটা ছোট্ট টপিকে আসলাম। বলছি তাহলে গাণিতিক ফর্মুলার বিষয়টা তো মনে থাকবে। গাণিতিক ক্ষেত্রে গাণিতিক সেটা যতগুলোই সংখ্যা থাক, ইকুয়েশন মানে একটা ইকুয়েশন, সো সিঙ্গুলার, সোজা কথা, মনে রাখবেন এগুলো। এরপর আসি পরের রুলস। অ্যান্ডের উভয় পাশে ইচ এবং এভরি অথবা নো নাউন থাকলে এইগুলা সবসময় ভার্ব সিঙ্গুলার না প্লুরাল? সোজা কথা, অ্যান্ডের উভয় পাশে ইচ, এভরি, নো এগুলো দিয়ে যদি কোনো নাউন যুক্ত করা থাকে, এই নাউনগুলো সিঙ্গুলার। এবার যতই সেটা অ্যান্ড দ্বারা যুক্ত থাক, আমরা এরকম উদাহরণ দেখি, অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু ইচ, এভরি, নো এগুলোর সাথে আছে, সো এগুলো সিঙ্গুলার। আসি আমরা কিভাবে সিঙ্গুলার, উদাহরণ দেখি। এই কোশ্চেনটা দেখেন, উদাহরণ দেখি। এই 3 নাম্বারটা আপনাদের পরীক্ষায় আসা প্রশ্নটা একটু দেখি, আপনাদের প্রশ্নটা একটু দেখি। মোহাম্মদ কালাম ভাই বলছেন মেক হবে না কেন? সেটা তো বারবারই বলছি, মেক তো প্লুরাল, ওটার সাথে হয় না। ইটের সাথে কখনো মেক হয় না, ইটের সাথে মেক্স হয়। 3 নাম্বারটা সলভ করেন তো। এই সেন্টেন্সে দেখেন, এই যে ইচ বয়, আরেকটা আছে কি ইচ গার্ল। তো ইচ বয় এবং গার্ল মাঝখানে যতই সেটা অ্যান্ড দ্বারা যুক্ত থাক, তবুও যেহেতু ইচ শব্দ দিয়ে বোঝানো হচ্ছে, সো এটার বাংলা প্রতি বা প্রত্যেক বোঝাচ্ছে, সো এটাকে সিঙ্গুলার হিসাবে ট্রিট করে আনসারটা হচ্ছে হ্যাজ। আনসার হচ্ছে হ্যাজ, মনে থাকবে। আনসার হচ্ছে 3-এর সি, 3-এর সি। একটাই আনসার সিঙ্গুলার করা, হ্যাজ। হ্যাঁ, হ্যাজ আপনার সিঙ্গুলার, এটা যে সিঙ্গুলার মনে মনে আপনারা কি ভাবছেন বলেন তো? ইট। তো ইট ভাবলে আপনি দেখেন ইটের সাথে কোনটা হয়? হ্যাজ হয়। ইটের সাথে আর হয় না, ইটের সাথে হ্যাভ হয় না, ইটের সাথে ওয়ার হয় না। সহজ তো। ইটের সাথে আনসার হয় একটাই, সেটা হচ্ছে হ্যাজ। ওকে, ক্লিয়ার? কি কঠিন লাগতেছে? এই রুলসগুলো যখন পড়াচ্ছি তখনই আপনি মনে মনে 2-3 বার রিডিং পড়বেন বা মনে মনে বলবেন ইচ এভরি নাউন থাকবে তাহলে এটা হবে সিঙ্গুলার, ইচ এভরি নাউন অ্যান্ড দ্বারা থাকলেও এটা হলো সিঙ্গুলার, মনে মনে ইট। এইভাবে পড়ানোর সময় আপনি এটাকে ভেবে নিয়ে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা রাখেন। পরের টপিকসে আসি আমরা। বলছি যে অ্যান্ডের উভয় পাশে পদবি বা ডেজিগনেশন যুক্ত হলে ভার্ব সিঙ্গুলার না প্লুরাল? তাহলে টপিকটা কি বা প্রশ্নটা কি? দেখেন আমাদের এক্সপার্ট ইংলিশ বইটা কিন্তু এভাবে প্রশ্ন উত্তর আকারে সাজানো, যা পৃথিবীর কোনো বইতে নাই, একদম বিরল। সো আমাদের বইতে ভিডিও ক্লাস ইনক্লুড আছে, যারা বইটা দেখেছেন জানেন। হ্যাঁ, 1200 পেজের বই। আপনি পৃথিবীতে যে পরীক্ষায় দেন বাংলাদেশে বসে থেকে, তাহলে আপনি ওই পরীক্ষার জন্য একটা এক্সপার্ট ইংলিশ বই আপনার কাছে থাকা জরুরি। হ্যাঁ, এক্সপার্ট ইংলিশ বইটা তো সবাই দেখেছেন, জানেন, বহুতবার ক্লাসে দেখাইছি। বলছি অ্যান্ডের উভয় পাশে পদবি। দেখি পদবি কি জিনিস। পদবি কি জিনিস? পদবি হলো আমার পরিচয়। আমার পরিচয় কি? শিক্ষক। আপনার পরিচয় কি? স্টুডেন্ট। আরেকজনের পরিচয় কি? সে হচ্ছে সিঙ্গার। আরেকজনের পরিচয় কি? ড্রাইভার। হ্যাঁ, এরকম করে যে মানুষের পদ বা কর্ম পরিচিতি, এই পদবিগুলো যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে, সেক্ষেত্রে সাবজেক্টটাকে সিঙ্গুলার ধরবো না প্লুরাল ধরবো। এটাই হচ্ছে আজকের নিয়ম। নিয়মটা হলো এরকম, দা প্লাস পদবি, এরপরে অ্যান্ড, আবারও দা প্লাস পদবি, এইরকম যদি থাকে তার মানে বুঝতে হবে আপনাকে এই যে 2 বার পদবি আছে এবং 2টা পদবির সামনে যদি দা থাকে, তাহলে এইটা হচ্ছে প্লুরাল। এটা কি বলেন? প্লুরাল। আর এইটা যদি প্লুরাল হয় তাহলে সাবজেক্ট প্লুরাল মানে ভার্বও কি হবে? প্লুরাল হবে। বুঝতেছেন বিষয়টা? আচ্ছা, জাফর হাওলাদার ভিডিও থেমে থেমে আসে, এটা কি শুধু জাফরের না অন্য কারো? ভালো করে বলেন, আমাদের এখানে তো সব ঠিকঠাক আছে। আচ্ছা, বেলাল হোসাইন বই কিনতে মেসেঞ্জারে নক দিবেন। দেখেন তাহলে আমাদের নিয়মটা কি বলছি, দা পদবি আবারও পদবি। যদি কোনোভাবে নিয়মটা এরকম থাকে, দা প্লাস পদবি, আবার দেখলেন প্লাস অ্যান্ড প্লাস দা নাই, সরাসরি পদবি। এখন দেখেন বিষয়টা সমান সমান, এইটা হলো সিঙ্গুলার। ভালো করে বুঝেন। এইবার হলো দা প্লাস পদবি আর শুধু পদবি, এর মানে একজন ব্যক্তিকে বোঝাবে। যখন পদবি 2টা কিন্তু দি আছে একটা, বুঝতে হবে মানুষ একজন। আরেক জায়গায় পদবি 2টা, দি আছে 2টা, বুঝতে হবে মানুষ 2জন। ঠিক আছে? সো মানুষ যখন 2জন তখন ভার্ব প্লুরাল।
সো এইটা বোঝার উপায় হলো প্রত্যেক পদবীর সামনে যদি দি থাকে তাহলে বুঝতে হবে মানুষ দুইজন, ভার্ব প্লুরাল। আর পদবী 2, 3, 5 যাই থাক, দি যদি একটা থাকে তাহলে বুঝতে হবে যে একজন মানুষের পদবী হচ্ছে 2টা বা 3টা। সেটা কিভাবে? যেমন আমি টিচার, আমি ফাদার, দুটোই হতে পারি। আমি টিচার, আমি সেক্রেটারি, একাই 2 পদব, অতএব মানুষ বোঝাচ্ছে একজন। তাহলে এই যে মানুষ বোঝানোর বিষয়টা আমাদেরকে বুঝতে হবে, সেই অনুযায়ী আমাদেরকে আনসার করতে হবে, এটা পদবীর উপর নির্ভর করবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, অনেকেই বলছেন যে কারো কারো আটকায়, ভিডিও আটকায়, সেক্ষেত্রে বুঝতে পারছি আমাদের এখানে প্রবলেম নাই, যেহেতু অনেকেই ভালো দেখতে পাচ্ছেন। যাদের প্রবলেম তাদের নিজস্ব নেটের প্রবলেম। ওকে, এই যে এই রুলসটা, এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেটা এতক্ষণ বললাম। তাহলে বোঝা কমপ্লিট, তাই তো? আমরা চলে যাচ্ছি উদাহরণে। এই এক্সাম্পলগুলো দিয়ে সব কিছু ক্লিয়ার করি। 2 নম্বর এক্সাম্পলটা বলেন। প্রথমেই কোশ্চেন নাম্বার 2 বলেন। পদবীর নিয়মটা খুব গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন হচ্ছে। বলছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সেক্রেটারি। বলেন তো এখানে কয়টা পদ আছে? পদ আছে 2টা, একটা হলো চেয়ারম্যান আর একটা হলো সেক্রেটারি। কিন্তু 2টা পদ থাকলেও পদবীর 2টা পদবীর আর্টিকেল আছে কয়টা? একটা, দি, তাই না? তো একটা আর্টিকেল যদি থাকে তাহলে এখানে মানুষ কয়জন? তাহলে আমাদেরকে বুঝতে হবে মানুষ হচ্ছে একজন। আর একজন মানুষ মানে এটাকে আপনি মনে মনে কি ভাববেন? হি। মনে মনে কি ভাববো বলুন? হি। তাহলে এটা যদি হি হয়, হি এর সাথে কোনটা কোনটা আনসার হতে পারে? আমরা জানি হি এর সাথে ওয়ার হয় না, হি এর সাথে হ্যাভ হয় না, হি এর সাথে অজও হতে পারে, হি এর সাথে ইজও হতে পারে। এখন আসেন আনসার কোনটা? প্রথমে সাবজেক্টের সাথে ভার্বের এগ্রিমেন্ট করলেন, এখন হি এর সাথে তো দুটোই যায়, ইজও যায় অজও যায়। তার মানে বুঝতে হবে সেন্টেন্সের মধ্যে এমন কোনো ক্লু আছে যেটা দেখে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্স হবে নাকি প্রেজেন্ট টেন্স হবে। ক্লুটা কি ভাই বলেন তো? এই সেন্টেন্সের ক্লুটা হচ্ছে লাস্ট মিটিং। লাস্ট মিটিং, বুঝতেছেন? লাস্ট মিটিং, আমরা জানি যে লাস্ট প্লাস সময় থাকলে সেই সেন্টেন্সটা হচ্ছে পাস্ট টেন্স হয়, অতীতকাল। তো আনসারটা হচ্ছে অলস, বুঝতেছেন? হ্যাঁ, নূরে আলম ইজ বলেছেন, ইজ হবে না, সাবধান সাবধান। শুধু আনসার পেলেই দাগানো যাবে না, এই ধরনের সেন্টেন্সের ক্লুগুলো খেয়াল রাখতে হবে। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, শুধু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করলেই হবে না, টেন্সের ব্যাপারগুলো থাকবে। সো আপনারা কেন বলেন পরীক্ষা দিয়ে এসে আমি এত পাবো, তারপরে ঠিকই আনসার দেওয়ার পরে আই হা এটা কেন ভুল হয়ে গেল, এই ইসিরে আই হাই রে এগুলো বলার কোনো সুযোগ নাই, হাই হাই বলার সুযোগ নাই। তাহলে আমরা আজ থেকে সচেতন হয়ে যাব যে অন্তত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে যে সমস্ত প্রশ্নগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে আসবে, বুঝবেন, সেগুলোর ক্ষেত্রে সবগুলো অপশন নিয়ে আমরা গবেষণা করব, না হলে ভুল হয়ে যাবে। পরের কোশ্চেনটা দেখেন, এইটা দেখেন, সরি এটা না, এটা তো অলরেডি করেছি আমরা। এই যে আপনাদের পরীক্ষাতে আসা কোশ্চেনটা দেখেন, 6 নম্বর প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 6 বলছে দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট অফ দ্য স্কুল। ভালো করে বুঝতে হবে, এই কোশ্চেনটা পদবী যোগ করা আছে, পদবী দিয়ে সাবজেক্ট আছে, আর শূন্যস্থান দিয়েছে ভার্বের পজিশনে। তো 16তম শিক্ষক নিবন্ধনে এই কোশ্চেনটা আসছে। তো বলেন তো কি হবে? দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট। তো এইখানে 2বার দি আছে, ভালো করে বুঝতেছি আমরা, 2টো দি আছে, তার মানে 2টা পদবীর সামনে 2বার দি আছে। অতএব এখানে মানুষ কয়জন? 2জন, একজন হলো হেডমাস্টার আর একজন হলো প্রেসিডেন্ট। এই 2জন মানুষ মানে মনে মনে আমরা কি ভাববো? এটাকে দে, বারবার বলতেছি, এটা ভাবতে হবে, আপনার জন্য সহজ হবে। অন্যরা যদি এটা না ভাবে তার আনসার করতে লাগবে 2 সেকেন্ড, আর আপনি যদি এটা ভাবেন আপনার আনসার করতে লাগবে 1 সেকেন্ড। তাহলে দের সাথে কোনটা কোনটা যায়? দের সাথে আনসার হবে না অজ, দের সাথে আনসার হ্যাড বিন যায়, হ্যাভ বিন যায়, ওয়ার যায়, সবগুলোই যায়। এখন প্রশ্ন হলো এই সেন্টেন্সটাতে আবারও আছে লাস্ট মিটিং। সো লাস্ট মানে পাস্ট ইনডেফিনিট টেন্স, আনসার হচ্ছে ওয়ার। ওয়ার শব্দটা একা থাকলে সেটা হলো পাস্ট ইনডেফিনিট টেন্স। 6 এর আনসারটা হচ্ছে বি নাম্বার। কি বুঝতেছি তো মশিউর রহমান? 6 এর আনসার বি নাম্বার। যেহেতু 2টা পদবীর সামনে আর্টিকেল দিয়ে আছে, তাহলে এখানে মূল বিষয়টা হলো আর্টিকেলের উপর নির্ভর করবে এই পদবী দ্বারা কয়জন মানুষকে বোঝাচ্ছে। প্রত্যেক পদবীর সামনে আর্টিকেল আছে মানে মানুষ কয়জন? একের অধিক। আশা করি পদবী সংক্রান্ত কোনো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আসলে আপনারা সেটা সলভ করতে পারবেন। ওকে, আমি এখান থেকে আরেকটা কোশ্চেন দিয়ে শেষ করি। এই কোশ্চেনটা একটু পড়েন। এই কোশ্চেনটা অলরেডি করেছি, সরি এটা করেছি, এটাও করেছি, সবই সেম, লাগবে না। ওকে, তাহলে পদবী সংক্রান্ত রুলসটা আশা করি সবারই মনে থাকবে। নেক্সট, পরের নিয়ম।
এই রুলসটা দেখেন, রুলসে কি বলছে একবার একটু পড়েন। রিয়াজুর রহমান আল আরাবি, কমেন্টস তো দেখি ভাই সবই, কিন্তু একটু পড়তে তো সময় লাগে, বলেন। প্রয়োজনীয় কমেন্ট হলে পড়ি, টেনশন করেন না, চিনি তো আপনাদেরকে, নামে চিনি, হয়তো আপনারা আমাকে যেখানেই যাই যদি ফেসে দেখা হয় চিনবেন, কিন্তু আমি তো আপনাদেরকে নামে চিনি, ফেসে চিনি না। সো যদি কোনোদিন রাস্তাঘাটে এই যে 1500 স্টুডেন্ট মানে কি সারা বাংলাদেশে সরিয়ে ছিটিয়ে, তো যদি কোনো সময় দেখা হয় অন্ততপক্ষে সালাম দিয়ে বলেন যে আসসালামু আলাইকুম ভাই, আপনি কি অমুক, আপনাকে চেনা চেনা লাগছে। যদি অনলাইন ফেস আর অফলাইন ফেস একরকম লাগে না, তারপরে অনেকে হয়তো প্রতিদিন দেখতে দেখতে চিনে যাবেন। তো বলছি অ্যান্ড যুক্ত ফ্রেজগুলো সাবজেক্ট হলে ভার্ব সিঙ্গুলার নাকি প্লুরাল। পরের কোশ্চেনটা, অ্যান্ড দ্বারা যুক্ত কিন্তু কিছু ফ্রেজ আছে, সো সেই ফ্রেজগুলো না দেখালে বোঝাতে পারতেছি না জিনিসগুলো কি। এই যে পড়েন, ভালো করে পড়েন। নির্ভর করবে ওই ফ্রেজটা বাংলাতে একক মিনিং দিচ্ছে নাকি বিভক্ত মিনিং দিচ্ছে। যদি একক মিনিং দেয় তাহলে সেটা সিঙ্গুলার। এখন আসেন কোন কোনগুলো একক মিনিং দেয়, যেমন অয়েল অ্যান্ড অয় সুখ দুঃখ, স্লো অ্যান্ড স্টিরি ধীর স্থির, রাইজ অ্যান্ড ফল মানে উত্থান পতন, দ্য সাম অ্যান্ড সাবস্টেন্স সারমর্ম, তারপরে কি বলছেন রাইস অ্যান্ড কারি, হ্যাঁ ভাত তরকারি, দ্য হর্স অ্যান্ড ক্যারিজ মানে ঘোড়ার গাড়ি, ব্রেড অ্যান্ড বার্টার জীবিকা নির্বাহ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ তল্পি তল্পা, ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট অতিথি সেবা। এগুলো কিন্তু ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, বাট প্রত্যেকটা অ্যান্ড দিয়ে যুক্ত থাকলেও এইগুলোর নিজস্ব মিনিং অ্যান্ডের সাথে সম্পর্ক নাই। এগুলোর নিজস্ব মিনিং কিসের সাথে সম্পর্ক বলেন? এগুলোর নিজস্ব মিনিং হচ্ছে সিঙ্গুলার সেন্স, বা এগুলো একক মিনিং দিচ্ছে। আর একক মিনিং দিলে আমরা জানি এইগুলো সব হচ্ছে সিঙ্গুলার। ক্লিয়ার? মোবাইল থেকে নেট কানেকশন বন্ধ করো। আচ্ছা, তাহলে এগুলো যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। সো আনসার করেন। এই যে 1 নম্বর প্রশ্নটা, স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস, স্লো অ্যান্ড স্টিডি ড্যাশ দ্য রেস। 1 নম্বর প্রশ্নটা বলেন, কোশ্চেন নাম্বার 1, স্লো অ্যান্ড স্টিডি। এই যে এটাকে আমরা বলছি কি ধীর স্থির, এটা একক অর্থ নিবে। এটা কি নিবে বলেন? একক অর্থ ব্যবহার করতে হবে, একক অর্থ, হ্যাঁ একক অর্থ। সো একক অর্থে এখানে আনসারটা হবে সিঙ্গুলার, আনসার হবে উইন্স। আর এইটা যে উইন্স হয় এটা মনে মনে বোঝার জন্য ইট মনে মনে চেঞ্জ করে নেন, ইট, তো ইটের সাথে উইন্স হয়, সোজা কথা, ইট উইন্স। যেহেতু এটা চিরন্তন সত্য বাক্য, তো চিরন্তন সত্য বাক্য হলে সেখানে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। ওকে, নেক্সট পরের কোশ্চেনে যাচ্ছি আমরা। তাহলে আমরা বুঝে নিলাম যে কিছু ফ্রেজ আছে অ্যান্ড দ্বারা যেগুলো একক মিনিং দেয়, সেই ফ্রেজগুলো মুখস্থ করে রাখতে হবে আপনাদেরকে। ওইগুলো থেকে প্রশ্ন আসবে, সঠিক উত্তর কি সেটা করতে হবে। এই যে বেড অ্যান্ড ব্রেকফাস্ট, বেড অ্যান্ড ব্রেকফাস্ট এটার বাংলা কি? বাংলাটা হচ্ছে অতিথি সেবা, বাংলাটা বুঝতে হবে। সো অতিথি সেবা এই কথাটা সিঙ্গুলার হিসেবে কাজ করবে। তো সিঙ্গুলার মানে ভার্ব হবে হচ্ছে সিঙ্গুলার ইজ দিয়ে, মানে ইট দিয়ে, ইট হ্যাজ এন্টারটেইনিং, ইট ওয়াজ এন্টারটেইনিং। আনসার হচ্ছে ওয়াজ এন্টারটেইনিং। মানে বেড অ্যান্ড ব্রেকফাস্ট অতিথি সেবা ছিল খুব বিনোদনদায়ক, মানে আনসারটা হচ্ছে বি নাম্বার। সি কেন হয় না? হ্যাজের সাথে এন্টারটেইনিং হয় না, হ্যাজের পরে হয় ভার্বের 3 নাম্বার স্টাইল। সো এখানে 4-এর আনসারটা হচ্ছে বি নাম্বার। বুঝতেছেন তো? তাহলে আমাদেরকে এখন এই ক্লাসের মূল টার্গেটটাই হচ্ছে একটা সাবজেক্ট দেখে চেনা, সেটা অ্যান্ড দ্বারা যুক্ত থাকলে কখন সিঙ্গুলার কখন প্লুরাল, কিভাবে সিঙ্গুলার কিভাবে প্লুরাল, এই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা হচ্ছে। তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল বিষয়টাই দাঁড়াচ্ছে সাবজেক্ট চেনা, যে সেই সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল। ওকে, আমরা পরের রুলসে যাচ্ছি। এইটা এটা অবশ্য দুনিয়ার সহজ রুলস, অনেকবার আমরা এই রুলস সম্পর্কে বলেছিও। রুলসটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ। আমরা সরাসরি যদি একটা উদাহরণ বলি, দা পোর, আবার যদি বলি দা অনেস্ট। দেখেন, শুধু পোর মানে গরিব, শুধু অনেস্ট মানে হচ্ছে সৎ। যেই শব্দগুলো মূলত অ্যাডজেক্টিভ, মূলত অ্যাডজেক্টিভ। ক্যামেরাটা চেঞ্জ করো, ক্যামেরাটা একটু চেঞ্জ করে আসছি, লাইনেই থাকেন, সমস্যা নাই। ক্যামেরার ব্যাটারিটা একটু চেঞ্জ করি, একটু থামবেন, হ্যাঁ টেনশন করেন না, ধীরে সুস্থে করেন। হ্যাঁ, সবাই তো মোটামুটি ক্লাস এনজয় করছেন আশা করি। আমরা মোটামুটি অনেকগুলো রুলস সলভ করে ফেলেছি, বলেছি 15টার মতো সলভ করব। কয়টা হয়েছে গণেছেন নাকি আপনারা? হাফেজ রেজাউল ইসলাম, সালমান কবির সাদ,
ওকে, দারুণ হয় ক্লাস স্যার, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে আমরা রুলসটাতে চলে আসি। তাহলে রুলসটা হচ্ছে দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সাবজেক্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, এই বিষয়টা আমাদের ক্লিয়ার করতে হবে। দা প্লাস অ্যাডজেক্টিভ দ্বারা সাবজেক্টটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল, এটার জন্য নিয়মটা হচ্ছে এই যে দা পোর, দা অনেস্ট, এখানে অনেস্ট মানে সৎ যেটা অ্যাডজেক্টিভ, পোর মানে গরিব যেটা অ্যাডজেক্টিভ, কিন্তু এর সামনে দি দেওয়ার কারণে এইগুলোর মিনিংটা হচ্ছে গরিবেরা, সৎ ব্যক্তিরা। যখন আমি বলতেছি গরিবেরা তখন জিনিসটা চলে যাচ্ছে কোথায়, ব্যক্তির কাছে, গরিব মানুষেরা, সো মানুষেরা প্লুরাল, সৎ ব্যক্তিরা প্লুরাল। আর শুধু যদি গরিব বলেন সেটা মানুষের অবস্থা অ্যাডজেক্টিভ, শুধু সৎ বলেন সেটা মানুষের অবস্থা অ্যাডজেক্টিভ। কিন্তু এই অবস্থাবাচক শব্দের সামনে যদি আর্টিকেল দি দেওয়া হয় ব্যক্তিবাচক ক্ষেত্রে, এই দি দেওয়ার কারণে এটা হলো প্লুরাল হিসাবে কাজ করে, কারণ অর্থটাই চেঞ্জ হয়ে যায়। সো ইংরেজির মূল বিষয়টা তো মিনিংই, গ্রামার আমরা এ প্লাস বি যাই বলি না কেন সেটার কোনো ভ্যালু নেই, মূল বিষয়টা অর্থ। তো এইখানে অর্থটা বোঝাচ্ছে হচ্ছে প্লুরাল, যে গরিবেরা, সৎ ব্যক্তিরা, দা রিচ ধনী লোকেরা, এরকম করে যত শব্দ আছে, দা ব্রেভ সাহসী লোকেরা, সো এগুলো সব হচ্ছে প্লুরাল। তাহলে আপনারা যখনই দেখবেন দা প্লাস অ্যাডজেক্টিভকে সাবজেক্ট করা আছে বুঝে নেবেন যে ওইটা ওই জাতীয় ব্যক্তিকে বোঝাচ্ছে, সো সেটা হলো প্লুরাল সেন্স। আর প্লুরাল মানে মনে মনে দে ভাববেন, আর দে ভেবে আনসার যা হয় তাই করবেন। চলেন উদাহরণ দিই, উদাহরণ দিই আপনাদের জন্য। এই প্রশ্নটা যেটা আপনাদের পরীক্ষায় আসছে 4 নম্বর প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 4, দ্য পোর ড্যাশ মাচ ইন উইন্টার। এই যে এইখানে দেখেন শূন্যস্থান দিছে, শূন্যস্থান দেখে আপনি ভার্ব বসাবেন, ঠিক আছে। সামনের সাবজেক্ট দ্য পোর, বাংলাটা কি দ্য পোর, অ্যাডজেক্টিভ এর সামনে দি দেওয়া আছে। জীবনেও কেউ যদি এই রুলসটা না পড়ে তাহলে কি এটা বুঝবে? রুলসটা যদি কেউ না পড়ে তাহলে সে জীবনে এটা আনসার করতে পারবে না, মিনিং যদি না বোঝে। সো এখানে দা পোর মানে গরিবেরা, গরিবেরা, গরিবেরা। সো এটাকে মনে মনে কি ভাববেন, দে। এবার দে ভেবে আনসার করেন, আপনার জন্য সহজ হবে। দে সাফার, প্রেজেন্ট টেন্স। দে গেইনিং, দের পরে সরাসরি ভাবের সাথে আইএনজি হয় না, দে বি গেইনড হয় না, দে গেইনড এটা পাস্ট টেন্স, হ্যাঁ এইটা গেইনড হবে না, সরাসরি এটা মিনিং দিচ্ছে না, ডাইরেক্ট সাফার মিনিং ভালো মিনিং। দা পোর গরিবেরা ভুগে, সাফার হ্যাঁ ভুগে থাকে, ইন উইন্টার শীতকালে, শীতকালে। সো এটা অর্থগত সেন্সটাই কিন্তু এখানে মুখ্য হিসাবে কাজ করে। আর একটা প্রশ্ন, এটা সলভ করেন। দ্য কশাস, দ্য কশাস, দ্য কশাস বলেন। এইখানে দেখেন এইটা কিন্তু কেউ বুঝবেই না যে এইটা দ্বারা প্লুরাল হয়ে যাচ্ছে। কশাস মানে কি, সতর্ক। তো দ্য কশাস মানে সতর্ক ব্যক্তিরা, বা যে ব্যক্তিরা সতর্ক থাকে। তো সতর্ক ব্যক্তিরা, এখানে কিন্তু কোনোভাবে এস বাই এস নাই, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝে নিতে হবে আপনাকে। তাহলে দা প্লাস এখানে কি আছে, অ্যাডজেক্টিভ আছে। সো দা প্লাস অ্যাডজেক্টিভ মানে ওই শ্রেণীর সব ব্যক্তিকে বোঝাচ্ছে, সচেতন বা সতর্ক শ্রেণীর সব ব্যক্তিকে বোঝাচ্ছে। তো সবাই মানে এটা হলো দে, আর এটা যদি দে হয় মনে মনে দে ধরে নিয়ে বলেন কি হবে। দের সাথে ইজ হয় না, দের সাথে অজ হয় না, দের সাথে অয়ারও হতে পারে, দের সাথে আরও হতে পারে। আবারও আটকে গেল কোথায় এসে, টেন্সে এসে। সো টেন্সের বিষয়টা ফলো করেন, বলেন কি হবে আনসার। টেন্সের সম্পর্ক এখন এই বাক্যের মধ্যে অলওয়েজ আছে, অলওয়েজ, তাই না? এই সেন্টেন্সের ক্লুটা হলো অলওয়েজ। তাহলে টেন্সের ক্লু দেখে আপনাকে আনসার রাইটটা নির্ধারণ করতে হবে। অলওয়েজ প্রেজেন্ট টেন্সে ইউজ হয়, সো আনসারটা হচ্ছে আর। কি বুঝতেছেন? জাকির হুসাইন, তারেক মোহাম্মদ, হামিদ, হামিদ স্নেহা ভাই আছেন তো নাকি? বুঝতেছি। তাহলে আশা করি এই নিয়মটা ক্লিয়ার। তাহলে আমরা একটা নিয়ম শিখলাম, সেটা হলো যদি কোথাও অ্যাডজেক্টিভের সামনে আর্টিকেল দিয়ে ওইটাকে সাবজেক্টের পজিশনে বসায় তাহলে এই সাবজেক্টটা হলো প্লুরাল সেন্স হিসাবে কাজ করে। ক্লিয়ার? 2 সেকেন্ডের মধ্যে মাথায় যাচ্ছে তো বিষয়গুলো? আশা করি বুঝতেছেন। চলে যাচ্ছি পরের রুলসে। কমপ্লিট? এই রুলসটা কমপ্লিট? ওকে, পরের রুলসে আসেন, এই টপিকটাতে আসেন। বলছে বিভিন্ন প্রিপজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের নিয়ম। বিভিন্ন প্রিপজিশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের নিয়ম। একটু ভালো করে কথাটাকে বুঝি। একটা সেন্টেন্সে কোনো ভার্বের পূর্বে, একটা ভার্বের পূর্বে অনেক বড় লম্বা সাবজেক্ট হতে পারে। সেটা কি? ধরেন সাবজেক্ট নাউন দিল, প্রিপজিশন দিল, নাউন দিল, প্রিপজিশন দিল, নাউন দিল, প্রিপজিশন দিল, কিংবা এইভাবে শেষ করলো। তো এখানে একটা নাউন, দুইটা নাউন, তিনটা নাউনও থাকতে পারে, চারটাও থাকতে পারে, নো প্রবলেম। তো এই ধরনের যখন একটা ভার্বের পূর্বে অনেকগুলো নাউন থাকবে সাবজেক্ট করে, তখন আপনার আসল সাবজেক্ট প্রথম নাউনটা অর্থাৎ
শেষ প্রিপোজিশনের আগে যেটা আছে, শেষ বলতে কি প্রথম দিকে, একদম প্রথম প্রিপোজিশনের আগে যেটা, সো এইগুলা কোনোটাই সাবজেক্ট না, এগুলা কোনোটাই সাবজেক্ট না। তাহলে এক্স্যাক্ট সাবজেক্ট হবে প্রিপোজিশন দিয়ে যখন একাধিক সাবজেক্ট যুক্ত হবে, এক্স্যাক্ট সাবজেক্ট হলো প্রথম প্রিপোজিশনের আগেরটা, এবং এই সাবজেক্টের সাথে মিল রেখে ভার্ব বসাতে হবে। এই সাবজেক্টটা সিঙ্গুলার হলে সিঙ্গুলার, এই সাবজেক্টটা প্লুরাল হলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমি কি আসল কথাটা বোঝাতে পারছি? তাহলে যদি কখনো সাবজেক্টের পজিশনে প্রেপোজিশন দিয়ে সাবজেক্ট যুক্ত হয়, আসল সাবজেক্ট হচ্ছে প্রথম প্রিপোজিশনের আগেরটা, প্রথম প্রিপোজিশনের আগেরটা। এখন এটাকে আমরা এক্সাম্পল দিয়ে কাজ করি, এক্সাম্পল দিয়ে কাজ করি। এই যে আমি সংক্ষেপে বলছি, বাক্যের সাবজেক্ট থাকে প্রথম প্রিপোজিশনের আগে, জাস্ট এই লাইনটুকু আপনার মাথায় রাখতে হবে। সলভ করেন এইটা। আপনাদের 13তম শিক্ষক নিবন্ধনে আসছে, আমরা গবেষণার অংশে কিন্তু এই কোশ্চেনগুলো দেখিয়ে আসছি। এই কোশ্চেনটা বলেন, the color of her eyes dash blue, the color of her eyes, দেখেন the color of her eyes। একজন বলছেন যে বইতে কি এইভাবে ব্যাখ্যা দেওয়া আছে, বইতে এর চেয়ে ভালো ব্যাখ্যা দেওয়া আছে। আমি কি সব বলতেছি, বইতে আরো অনেক আছে, কিন্তু আপনি এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বই পড়ে বুঝতে লাগবে 3 দিন, পৃথিবীর যেটা স্বর্ণ দিয়ে মোড়ানো বই হলো। আর আমি 1 ঘন্টার মধ্যে আপনার সব কিছু একদম পানির মতো সোজা করে দিলাম। এবার আপনি বই পড়েন, আপনার কাছে মনে হবে ও দুধ ভাত। এই জন্য ক্লাস খুব জরুরি ব্যাপার। অনেকে বলছে ভাই শুধু শিট নিব, হবে না। আমি শুধু শিট নিয়ে আপনি কমন পাইলেও আনসার করতে পারবেন না, ভুলে যাবেন, হবে না। এই জন্য ক্লাস। তো 1 নম্বর আনসার কি বলেন তো? রিয়াজুল বলছেন 1 এর আনসার হচ্ছে বি নাম্বার, এক্স্যাক্টলি আনসার সঠিক। পাপ্পু 1 এর বি সঠিক। মোহাম্মদ আব্দুল কালাম ঠিক আছে, আনসার সঠিক। তাহলে এখানে আসল সাবজেক্ট কি? এই যে আইস সাবজেক্ট নাকি অফের আগে প্রিপোজিশনের আগে কালার সাবজেক্ট? কালার সাবজেক্ট। সো কালার হচ্ছে এটা হলো একটা কি বলেন নাউন ওয়ার্ড, আনকাউন্টেবল নাউন। সো আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার, মনে মনে ইট, আর ইটের সাথে আনসার হবে ইজ, একটাই আছে আর নাই। ইটের সাথে আরও হয় না, ইটের সাথে অয়ারও হবে না। কি সহজ লাগতেছে? শুধু আপনাকে হিন্টসগুলো বুঝতে হবে যে একটা সাবজেক্ট কখন সিঙ্গুলার কখন প্লুরাল, আসল সাবজেক্ট কোথায় থাকে, এইগুলো সাবজেক্টের পজিশন সম্পর্কে অ্যানালাইসিস। মূলত আজকের ক্লাসটাই হচ্ছে সাবজেক্টের পজিশনটার উপরে বিশ্লেষণ। ওকে, পরের কোশ্চেন, আরেকটা কোশ্চেন দেখি। এটা দেখেন 16তম শিক্ষক নিবন্ধনে আসছে, 16তম শিক্ষক নিবন্ধন। একজন বলছেন খন্দকার আরাফাত, কালার কি অ্যাডজেক্টিভ নয়? না, কালারের নামগুলো অ্যাডজেক্টিভ হতে পারে, রেড, হোয়াইট, ব্ল্যাক এগুলো, কিন্তু শুধু কালার শব্দটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, ওকে। নিবন্ধনের জন্য ক্লাস শেষে সাধারণ দিব আপনারা এই সমস্ত কোশ্চেন ক্লাসে করবেন না, ক্লাস শেষে। 2 নম্বর প্রশ্ন, দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স। দেখেন তো এইখানে আসল সাবজেক্ট কোনটা, ভালো করে বলেন। 2 নম্বর প্রশ্নে আই ক্লাসের দিকে মনোযোগ দেন। দ্য ফাদার উইথ হিজ 7 ডটার্স, এখানে উইথ দ্বারা যুক্ত হয়েছে এদিকে 7 ডটার্স আর এইদিকে আছে ফাদার। এত বড় একটা লম্বা লাইন সাবজেক্টের পজিশনে আছে, দেখে আপনার ভয় হতে পারে। এখন শূন্যস্থান দিয়েছে ভার্বের পজিশন। বলেন তো আসল সাবজেক্ট কোনটা? যতই এখান থেকে এই পর্যন্ত থাক, আসল সাবজেক্ট উইথের আগের সাবজেক্ট ফাদার। ফাদার বাংলা বললেই বুঝবেন যে পিতা তার মানে তার 7 কন্যার সাথে পিতা, মানে 7 কন্যার সাথে পিতা। আসল সাবজেক্টটা কোথায় গিয়ে ঠেকলো? ফাদারে। সো ফাদার সিঙ্গুলার, মনে মনে আপনি কি এটাকে কি ভাববেন? হি ভাববেন। ওকে, এটা যদি হি হয়, বলেন হি এর সাথে আপনারা কোনটা আনসার করতে পারেন? হি এর সাথে হ্যাভ হয় না, হি এর সাথে আর হয় না, আসল আনসার হতে পারে অজ অথবা হ্যাজ। এখন প্রশ্ন হলো দাগাবো কোনটা? আসল আনসার এখানে হ্যাজ। কেন হ্যাজ দিলাম? কারণটা এখানে লেফট হচ্ছে V3 ইউনিটে কাজ করছে। এটা কিসের মতো আছে? V3। আর আমরা জানি হ্যাজের পরে বসে V3, তার মানে এখানে উল্টো সেন্স খেয়াল রাখতে হবে। শূন্যস্থানের পরে লেফট আছে, তো লেফটের সাথে মিল রেখে হ্যাজ লেফট। আর সাবজেক্ট যেহেতু অ্যাক্টিভ সেন্স আছে, এই জন্য আনসার হচ্ছে হ্যাজ। কি প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু প্রায় দেখা যাচ্ছে সাবজেক্টের সাথে ভার্ব একাধিক এগ্রিমেন্ট হচ্ছে, কিন্তু এক্স্যাক্টলি সেটা আনসার বের করতে হলে কার দিকে যেতে হচ্ছে? বাক্যের অন্যান্য পজিশনগুলোর দিকেও তাকাতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে আনসারটা হচ্ছে হ্যাজ, এটা আনসার হ্যাজ। আচ্ছা, এইটা পড়েন তো 3 নাম্বারটা। বলছে এ বাস্কেট অফ রোটেড অরেঞ্জেস। হ্যাঁ, মানে হচ্ছে কি পচা অরেঞ্জগুলোর এক বাস্কেট, একটা ঝুড়ি। কয়টা ঝুড়ি? একটা ঝুড়ি। ঠিক আছে, আচ্ছা, তো একটা ঝুড়ি, ঝুড়ি কয়টা? একটা। তো একটা ঝুড়ি তো সিঙ্গুলার। সো একটা ঝুড়ি সিঙ্গুলার হয়, মনে মনে ইট ভাবেন। তো ইটের সাথে কোনটা আনসার হয়? সহজ আনসার, একটাই আনসার।
ইটের সাথে আনসার হচ্ছে অজ, এখানে একটা অ্যান্সার। বুঝতেছেন তো? কোশ্চেন নাম্বার 3, যেহেতু এ বাস্কেট অফ প্রিপোজিশনের আগে সাবজেক্ট, এ বাস্কেট সিঙ্গুলার একটা, সো সিঙ্গুলার মানে মনে মনে ইট ধরলে সহজ হবে। আর ইটের সাথে ওয়ার হয় না, ইটের সাথে হ্যাভ হয় না, ইটের সাথে হয় অজ। চলে আনসার হচ্ছে 3 এর বি নাম্বার। বুঝতেছি? তাহলে এইটা আর কিছুই না, জাস্ট সাবজেক্টের পজিশনটা চেনার খেলা। ঠিক আছে, এগুলো আপনারা পারবেন। সেম টাইপের কোশ্চেন, এই কোশ্চেনটা করেন 7 নাম্বার, তাহলে আমাদের এই রুলসটাও শেষ হবে। বলছি দ্য সিনারি অফ কক্সেস বাজার, দ্য সিনারি অফ কক্সেস বাজার মানে কক্সেস বাজারের সিনারি। এখন আসল সাবজেক্ট কি কক্সেস বাজার নাকি আসল সাবজেক্ট সিনারি? সিনারি প্রিপোজিশনের আগে যেটা আছে, তো সিনারি হলো আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল মানে সিঙ্গুলারকে মনে মনে আমরা কি ধরি? ইট ধরি। আনকাউন্টেবলকে মনে মনে ইট। সো ইটের সাথে কি হয়? ওয়ার হয় না, ইটের সাথে আর হয় না, ইটের সাথে হয় হলো ইজ, না হয় হলো অস। এখন প্রশ্ন ইজ করব না অস করব, এটা নির্ভর করছে এই সেন্টেন্সের এই অর্থের উপরে। 7 নম্বরে বলতে সিনারি অফ কক্সেস বাজার ড্যাশ চার্মিং, কক্সবাজারের সিনারি বা দৃশ্যটা হচ্ছে খুব মনোমুগ্ধকর। সো এটা কি এমন যে অতীতে ছিল? না, এটা সবসময় চিরন্তন সত্য, আর চিরন্তন সত্য মানে আনসারটা হচ্ছে ইজ। ক্লিয়ার? আর অজ দিলে কি হইতো? পাস্ট টেন্স হয়ে যেত, কিন্তু সেন্টেন্সই বলে দিচ্ছে এটা পাস্ট টেন্স করা যাবে না। তাহলে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তো পড়তেছি না, মনে হচ্ছে যেন বারবার খালি টেন্সে ফিরে যাচ্ছি, অর্থের দিকে ফিরে যাচ্ছি, ঠিক কিনা বলেন? সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রহস্য আমি আজকে একদম গভীর থেকে বের করে দিলাম, যা আপনি মনে হয় না যে সারা জীবন সব ক্লাস করে এগুলো পেয়েছেন। যাই হোক, সেটা আমি গর্ব সহকারে বলি, অহংকার সহকারে নয়। তো পরের রুলসে যাচ্ছি আমরা। তাহলে এই নিয়মটা ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা নিয়ম শিখলাম যে একটা বড় সাবজেক্ট যদি প্রিপোজিশন দিয়ে যুক্ত থাকে, সেখানে আসল সাবজেক্ট খুঁজে বের করতে হবে প্রথম প্রিপোজিশনের আগেরটা, এবং সেই অনুযায়ী ভার্ব বসাবো। ওকে, নেক্সট পরের নিয়ম। পরের নিয়মটা বলছি, বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের নিয়ম। বিভিন্ন প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে মানে হলো যে আমরা দেখব যে কিছু প্রিপোজিশনাল ফ্রেজ আছে, যেই ফ্রেজগুলো দ্বারা সাবজেক্ট যুক্ত হবে। এখানেও মূল নিয়মটা হলো আসল সাবজেক্ট প্রিপোজিশনের আগে থাকবে। এখন আপনাকে যেগুলো কনফিউজ করে দিবে, সেই কনফিউশন প্রিপোজিশনগুলো জাস্ট তুলে এনে দেখানো, আর কিচ্ছু না। এগুলো কোনো নিয়ম না, জাস্ট আপনাকে একটু সামনে এনে তুলে ধরা। এই যে দেখেন, এই সাবজেক্টগুলো পড়েন, একটু পড়েন আপনারা কি লেখা আছে। বলছে টুগেদার উইথ মানে একসঙ্গে নিয়ে যাওয়া, অ্যালং উইথ, এই যে অ্যালং উইথ দিয়ে আপনাদের নিবন্ধনে অনেকগুলো কোশ্চেন আমরা দেখেছিলাম কিন্তু শুরুতেই গবেষণার মধ্যে। অ্যালং উইথ, অ্যাকম্পানিড উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে দেখছি, এটা আন্ডারলাইন করা আছে, খেয়াল রাখেন, অ্যাজ ওয়েল অ্যাজ। তারপরে ইনক্লুডিং টু, ডিউ টু, এই সমস্ত প্রিপোজিশনাল ফ্রেজের ক্ষেত্রে এই ফ্রেজগুলো দ্বারা দুই বা ততোধিক নাউন বা সাবজেক্ট আকারে যুক্ত হলে প্রথম নাউন বা প্রোনাউন, এই যে দেখেন, প্রথম নাউন বা প্রোনাউনটাই হচ্ছে সাবজেক্ট, এবং সেইটা অনুযায়ী ভার্ব বসে। প্রথম নাউন প্রোনাউন অনুযায়ী ভার্ব বসাতে হবে। বুঝতেছেন তো নাকি? এখন আসি, তাহলে রুলসটার মধ্যে মূল কথা কি? মূল কথা অ্যালং উইথ, টুগেদার উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এইগুলো দ্বারা যদি দুই বা ততোধিক সাবজেক্ট যুক্ত হয়, আসল সাবজেক্ট হচ্ছে এগুলোর আগে যে থাকবে, এইগুলোর আগে যে থাকবে। এটা আরও বোঝার উপায়, এখানে উইথ প্রিপোজিশন আছে, হ্যাঁ, অ্যাজ ওয়েল অ্যাজ শব্দটা প্রিপোজিশনের ন্যায় কাজ করবে। সো এটা একদম এক্সাম্পলে নিয়ে চলে যাচ্ছে আপনাদের নিবন্ধনের কোশ্চেনগুলোর মধ্যে নিয়ে যাই, সুবিধা হবে আপনাদের জন্য। এই কোশ্চেনটা দেখেন, কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 নাম্বার প্রশ্ন কি বলছে বলেন তো? পড়েন পড়েন পড়েন, আনসার করেন সোজা সোজা। বলছে দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস। এই দেখেন কত দূরে সাবজেক্ট চলে গেল, কত লম্বা একটা সাবজেক্ট। অনেকে হতাশ হচ্ছেন যে এত বড় সাবজেক্ট কি করব আমি। স্টুডেন্টস আছে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসল সাবজেক্ট হলো প্রিন্সিপাল। কেন আসল সাবজেক্ট প্রিন্সিপাল? এখানে অ্যালং উইথ দ্বারা যেটা যুক্ত করা আছে, মানে এই প্রিন্সিপালের সাথে এরা যুক্ত হয়েছে। সো মূলত হচ্ছে ছাত্রছাত্রীদের সাথে প্রিন্সিপাল কি করলো? প্লান্টিং ট্রিজ, গাছ রোপণ করছিল, ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা যাবত। এখন বলেন অ্যালং উইথের আগে যে সাবজেক্ট প্রিন্সিপাল, এটাই হলো আসল সাবজেক্ট। এটাকে আমরা মনে মনে ধরবো হচ্ছে হি। আর হি ধরলে হি এর সাথে কি হতে পারে? হয় না কোনটা আগে সেগুলো বাদ দেন। হ্যাভ বিন হবে না, আর হবে না। দেখছেন প্রত্যেকটা প্রশ্নই কিন্তু এরকম দুটো করে হয় না। হ্যাজ বিনও হতে পারে, ইজও হতে পারে। এখন আনসার কোনটা?
3 নাম্বার মুসলিমউদ্দিন আসাদ, আকলিমা বলছেন 3 সি, বিউটি রানী বলছেন 3 সি। 3 নাম্বারে কিন্তু দুটো অপশন আনসার হওয়ার মতো আছে। হ্যাঁ, অমিত কুমার সাহা বলছেন ইজ, আবিদা সুলতানা সি। আহা, কষ্ট পেলাম, আপনারা সবাই গবেষণা না করে আনসার করতেছেন কিন্তু। ফরহাদ বলছেন হ্যাজ বিন, এক্স্যাক্টলি ফরহাদের আনসার সঠিক হয়েছে, ফরহাদের আনসার সঠিক, বি বি বি। হ্যাঁ, আল আরাবির আনসার সঠিক। কেন বি? এই সেন্টেন্সের কুলুটা বুঝেন। ফর প্লাস সময়বাচক শব্দ উল্লেখ থাকলে নর্মালি সেই সেন্টেন্সগুলো হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারে ব্যবহার করতে হয় সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। সো এখানে হ্যাজ বিন হবে, কারণ সাবজেক্টটা সিঙ্গুলার। কি এখন মাথার মধ্যে ঢুকতেছে যে সারাক্ষণ শেখানোর পরেও ভুল করছেন? তাহলে আমি কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে এসে এটাই গবেষণা করে দেখানোর চেষ্টা করছি যে সেখানে আপনি ভুল করতে পারেন কোথায়। হ্যাঁ, পরীক্ষা দিয়ে এসে ঠিকই দেখবেন পরীক্ষায় স্যার বলেছে 25-এ 25 কমন, এক্স্যাক্টলি কমন থাকবে। হ্যাঁ, গ্রামারগুলোর তো কমন থাকবেই, মেমোরাইজিংও কমন থাকবে আমি যে শিটগুলো দিচ্ছি, কিন্তু আপনি আনসার করে আসতে পারবেন না, কারণ একটু মনোযোগী না হওয়ার কারণে। নেক্সট 3 নাম্বার বুঝছেন সবাই? ঘাসফুল, ওকে বুঝছেন। 4 নাম্বার বলেন, 4 কোশ্চেন নাম্বার 4 প্রায় সেম সিস্টেমে আছে, বলেন আনসার করেন। 4 নাম্বার ফরহাদ, মেন বিষয় সাবজেক্ট চেনা। হ্যাঁ, সাবজেক্ট চেনার পরেও পরের বিষয় হচ্ছে একাধিক এগ্রিমেন্ট পেলে আসল সাবজেক্ট কোনটা ওটা খুঁজে বের করতে হবে। 4 নাম্বার 4-এ বলছে যে লিমা অ্যালং উইথ হার ফ্রেন্ডস, এইখানে আসল সাবজেক্ট কি? ফ্রেন্ডস নাকি লিমা? আসল সাবজেক্ট লিমা, যতই অ্যালং উইথ দিয়ে থাক। তাহলে লিমার সাথে মনে মনে লিমাকে কি চিন্তা করবেন? হি। মন চাইলে সি চিন্তা করেন, সমস্যা নাই, এ তো মনে মনের ব্যাপার। আচ্ছা, তাহলে এখানে হি বা সি যেটাই ভাবেন। তো এখানে আনসার কি হয় বলেন? সি এর সাথে কি গো হয়? নো। সি এর সাথে গোজ হতে পারে? হ্যাঁ হতে পারে। সি এর সাথে আর হয় না, এটা বাদ। তাহলে একটা হলো ইজ গোয়িং আর একটা হলো গোজ। এখন আপনারাই বলেন, কনফিউজড হওয়া যাবে না, যেহেতু দুটো এগ্রিমেন্ট আছে, সমন্বয় পাচ্ছি, এগ্রিমেন্ট মানে সমঝোতা পাচ্ছি, কিন্তু এক্স্যাক্ট আনসার বের করতে হলে বাক্যের মধ্যে আরও কিছু ব্যাপার স্যাপার বুঝতে হবে, সেইটা হলো টেন্স, সময়কাল। সো এই টেন্সের সময়কাল হচ্ছে এভরিডে। কোনো সেন্টেন্সের ক্লু হলো এভরিডে যদি থাকে সেইটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি এভরিডে থাকে সেটা হলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি ভালো লাগতেছে? বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আনসার হচ্ছে গোস। যারা সি নাম্বার দিয়েছেন ভুল। 4-এর বি। এত সুন্দর করে আপনাকে কে বুঝাবে? আমার জান প্রাণ মনে হচ্ছে আপনাদেরকে, সেইভাবে উজাড় করে দিয়ে কিন্তু আপনাদেরকে বোঝাচ্ছি। হ্যাঁ, উজাড় করে দিয়ে বোঝাচ্ছি। পরের কোশ্চেনে যাচ্ছি। এইটা বলেন 5 নাম্বার, এটাও আপনাদের নিবন্ধনে আসা প্রশ্ন। দেখেন 5 নাম্বার মডেল টেস্টের মতোই কাজ করছি, কিন্তু বলেন আসল সাবজেক্ট কোনটা? সাবজেক্টের সাথে ভার্ব বোঝাবো, এগ্রিমেন্ট করব। দ্য হেডমাস্টার অ্যালং উইথ, দেখেন অ্যালং উইথ দিয়ে কতগুলো আসছে নিবন্ধনে। সো গবেষণার দাম আছে কিনা বলেন? গবেষণার দাম আছে। এই গবেষণা আপনাকে কেউ দিবে না। 200 টাকা নিয়েছি, আপনাদের 2000 টাকা নিয়েও কেউ দিবে না। 1500 স্টুডেন্ট এই ক্লাসগুলো দেখছেন, আপনারা নিঃসন্দেহে অন্যদের চেয়ে প্রস্তুতিতে এগিয়ে থাকবেন, ইংলিশটা অন্তত পক্ষে। তাহলে এখানে অ্যালং উইথের আগে সাবজেক্ট হেডমাস্টার, হেডমাস্টার সিঙ্গুলার, মনে মনে ভেবে নেন হি। আর হি এর সাথে কোনটা হয়? হি এর সাথে হয় না কোনটা সেগুলো বলেন। নেগেটিভ স্টাইল আগে চিন্তা করেন, হ্যাভ হয় না। হি এর সাথে কোনোদিন ওয়ার বসাই না, হি এর সাথে কোনোদিন আর বসাই না। সো এখানে একটাই আনসার, চোখ বুঝে ইজ। এখানে কোনো ঝামেলা হলো না। এখানে কোনো ঝামেলা হয়েছে? ঝামেলা হয় নাই তো, জাস্ট এগ্রিমেন্ট করলেই আনসার হয়ে গেছে। মধু তাজুল ইসলাম, সাইফুল ভাই আছেন, ঠিক আছে। বিউটি রানী বি। তাহলে এই নিয়মটা আমরা অলরেডি বুঝে নিলাম। এই যে 6 নম্বর প্রশ্নটা সলভ করেন। এখান থেকে এই রুলসটা থেকে অনেকগুলো কোশ্চেন আসছে ভাই, অনেকগুলো প্রশ্ন। 6 বলছে অর্থিতা অ্যাজ ওয়েল অ্যাজ অবিনিবেশ, আসল সাবজেক্ট কি? অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে আগেরটা, এই অর্থিতা, এটা সিঙ্গুলার, একটা নাউন আছে। সো এটা সিঙ্গুলার মানে এখানে একটা অ্যান্সার, সেটা ইজ। এটাও সহজ, এটা হলো ইজ, একই রকম। এখানে 6-এর আনসারটা কি হবে বলেন? ইজ। 6-এর আনসারটা ইজ। যেহেতু এখানে অর্থিতা হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলারের সাথে আনসার করব কি বলেন? ইজ। খুব সহজ, এটাও সহজ ছিল, এটা কঠিন না। এখানে একটা অ্যান্সার পাওয়া যাবে, সেটা হলো ইজ। ফারজানা আক্তার, ফরহাদ মণ্ডল, ঠিক আছে। এবং এই রুলসের লাস্ট প্রশ্ন, বলছে নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স
নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হার ব্রাদার্স। রজনী অনেকক্ষণ পর আনসার করেছেন। এইখানে আবার আসল সাবজেক্ট কে? অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে এই ব্রাদার্স নাকি এই নিপা, কোনটা বলেন তো? আসল আনসার হচ্ছে এই নিপা, প্রথমটা সাবজেক্ট। তো নিপার সাথে নিপা সিঙ্গুলার, আনসার হতে পারে কি? এই হ্যাজ কাম, একটা অ্যান্সার ডি নাম্বার, সাথের আনসার ডি। নিপা সিঙ্গুলার, অ্যাজ ওয়েল অ্যাজ এর ক্ষেত্রে আসল সাবজেক্ট প্রথমটা। হ্যাঁ, অ্যান্ডের ক্ষেত্রে আসল সাবজেক্ট আবার সেটা ব্যাপার স্যাপার নির্ভর করে। তাই এখানে আনসার কোনটা বলেন? নিপা। নিপার সাথে হ্যাজ কাম, নিপা হ্যাজ কাম, ওই যে নিপা অ্যাজ ওয়েল অ্যাজ হাজ ব্রাদার হ্যাজ কাম, আনসার হচ্ছে ডি নাম্বার। সো এই রুলসটাও আমরা কমপ্লিট করে ফেললাম। আমাদের হাতে আর মাত্র দুটো রুলস আছে, তাহলে আমাদের ক্লাসটা শেষ হবে ইনশাল্লাহ। খুব কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আচ্ছা, এই ফরহাদ মণ্ডল একই বিষয় এতবার কেন লিখছেন? আমার অ্যাটেনশন নিচ্ছেন? আমি তো বারবার দেখছি জিনিসগুলো। কিছু কিছু পিডিএফ প্রিন্ট হয় না, সবগুলো পিডিএফ প্রিন্ট আকারে দেওয়া হয়নি। কয়েকটা পিডিএফ আগে থেকে দেওয়া ছিল, সেগুলো নন প্রিন্টেবল, ঠিক আছে? সো ওই কয়টা একটু কষ্ট করে আপনি পড়ে নেন, সমস্যা তো নাই। আসেন পরেরটায়, আমরা পরের রুলসে যাচ্ছি। হ্যাঁ, এই রুলসটা একটু দেখি। আরেকটা নিয়ম পেলাম এখানে, বলছে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের নিয়ম কি? কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত সাবজেক্টের ক্ষেত্রে ভার্ব ব্যবহারের নিয়ম কি? এখন দেখেন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো। কোঅর্ডিনেটিং কনজাংশন কোনগুলো? এই যে দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন, আরেকটা খুব গুরুত্বপূর্ণ রুলস কিন্তু এটা। বলছে আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, নট অনলি ডট ডট বাট অলসো, নট ডট ডট বাট। কোঅর্ডিনেটিং কেন বলা হয়? কারণ এইগুলো হচ্ছে একটা আরেকটার সাথে সমন্বয় বা সম্পর্ক যুক্ত হয়। আইদারের সাথে এর পরে এখানে একটা সাবজেক্ট বসবে, এখানে একটা সাবজেক্ট বসবে, মানে অরের পরে একটা সাবজেক্ট, আইদারের পরে একটা সাবজেক্ট, এই শূন্যস্থানগুলোতে একটা সাবজেক্ট বসে আর এই দিকে পরে একটা সাবজেক্ট বসে, তাহলে দুটো সাবজেক্ট নিয়ে এরা জোড়া আকারে বসে। তো যখন এরা জোড়া আকারে বসে তখন আসল সাবজেক্ট হয় নিকটেরটা। এই যে এগুলোর পরে যে ভার্ব থাকবে, এই ভার্বের নিকটে যেটা থাকবে, অর্থাৎ এই কাছে কাছে সাবজেক্টটা। এতক্ষণ বলছিলাম আসল সাবজেক্ট থাকে আগে, কিন্তু এখন আসল সাবজেক্ট দেখব এই পরে। কার পরে? অরের পরে, নরের পরে, বাট অলসোর পরে এবং শুধু বাটের পরে। কি মনে থাকবে কথাটা? তাহলে এই কোঅর্ডিনেটিং কনজাংশনগুলোর বেলায় আসল সাবজেক্ট থাকবে হচ্ছে এই কোঅর্ডিনেটিং জোড়া কনজাংশনের পরে, জোড়া কনজাংশনের পরে। তো দেখি জোড়া কনজাংশনের পরে সাবজেক্ট হবে এমন কিছু উদাহরণ সলভ করি। এইটা বলেন, এটা না, সরি এটা দরকার নাই, এটা দরকার নাই। এইটাই করেন, এক নম্বরটাই করেন। কোশ্চেন নাম্বার 1 বলা আছে আইদার মাই শুজ অর ইয়োর কোট, আইদার মাই শুজ অর ইয়োর কোট। সো দুটো সাবজেক্ট যুক্ত আছে এক আইদার ডট ডট অর দিয়ে, তাই না? তাহলে রুলসগুলো জেনে নিচ্ছি। তো আইদার ডট ডট অর দিয়ে যদি দুটো সাবজেক্ট যুক্ত হয়, আসল সাবজেক্ট কি? কোট। এইবার বলছি অরের পরেরটাই সাবজেক্ট, অরের পরেরটা সাবজেক্ট। তাহলে এখানে অরের পরে ইয়োর কোট, কোট সিঙ্গুলার আর কোট সিঙ্গুলার, মানে মনে মনে কি ভাববেন? কি মনে মনে ভাবনা কি ভাবতেছেন তো নাকি? না, এটা আমার বলা বৃথা হবে, খুব জরুরি এটা ভাবনা। তাহলে ইট, এখন ইটের সাথে বলেন, ইটের সাথে তো আপনারা নেগেটিভ স্টাইলই খুঁজেই পাচ্ছেন, অয়ারও হয় না, হ্যাবও হয় না, আরও হয় না। তাহলে আনসার হচ্ছে ইজ, একটাই পাচ্ছেন। কি বুঝতেছি? আশা করি বুঝতে পারছেন। একটা গুরুত্বপূর্ণ রুলস কিন্তু আছে যেটা একটু পরে পড়াবো, যারা চলে যাবে তারা কিন্তু ওই রুলস থেকে বঞ্চিত হবেন। একটু ধৈর্য ধরেন, একটু। এরপরে এই প্রশ্নটা সলভ করেন, এটা সলভ করে এই রুলসটাও শেষ করব। বলছে নেইদার নূর নর নুরি, নেইদার নূর নর নুরি। খেয়াল করেন, নেইদার নূর নর নুরি। আচ্ছা, এখানে কোনটা আনসার? ভালো করে, নেইদার নূর নর নুরি, আসল সাবজেক্ট নুরি। এই যে নরের পরে যেটা আছে, নরের পরে কি আছে? নুরি। সো এই নুরির সাথে আনসার করতে হবে, নুরি সিঙ্গুলার। সো নুরির সাথে আনসার হতে পারে ইজ, একটা অ্যান্সার আর নাই। নুরি সিঙ্গুলার না, সো আনসার ইজ। বাহ, কি সুন্দর, চোখ বুঝে ইজ আনসার। এটা তো একটা অ্যান্সার পেয়ে গেলাম। সো আশা করি এই রুলসটাও আপনাদের জন্য কমপ্লিট করতে পারছি। তাহলে আমরা আরেকটা জিনিস শিখলাম যে কোঅর্ডিনেট কনজাংশন আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর, হ্যাঁ, এই ধরনের কোঅর্ডিনেট কনজাংশনগুলো যদি সাবজেক্টের পজিশনে আসে, সেক্ষেত্রে আসল সাবজেক্ট হলো
পরেরটা, অর্থাৎ অরের পরে বা নরের পরে ব্যবহার করতে হয়। ওকে, সেই সাথে একজন একটা প্রশ্ন করছেন, দ্য মেজরিটি এর পরে আনসার কি হবে? দ্য মেজরিটি এর পরে আনসার করতে হবে প্লুরাল সেন্স ধরে। মেজরিটি শব্দটা প্লুরাল, সো এর সাথে ম্যাচিং করে বিলিভ আনসার করবেন। ঠিক আছে, এটা কারেক্ট কোশ্চেন দেখছি আর কি। তবে মেজরিটির বিষয়টা যদি কোনোভাবে আপনি প্লুরাল সেন্সকে না পান তাহলে ওটাকে সিঙ্গুলার হিসাবে আনসার করা যাবে, শুধু বিলিভস করা যাবে। তবে মূলত বেশি প্রেফারেন্স দেব মেজরিটিকে প্লুরাল হিসাবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের অনেকগুলো রুলস কভার করে ফেললাম। আরেকটা রুলস একটু দেখি, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। এই রুলসটা বলেন তো এখানে কি বলা আছে, প্রশ্নটা পড়েন। প্রশ্নটা হচ্ছে অ্যাট লিস্ট ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে আসল সাবজেক্টকে বলেন ওয়ান, এই যে প্রিপোজিশন যুক্ত সাবজেক্ট যুক্ত হয়েছে না এখানে। তো এইটা হলো মূলত, আমি রুলসটা একটু দেখাই দিই 1-2 মিনিটের জন্য, আমি রুলসটাকে বঞ্চিত করতে চাই না আপনাদেরকে। বলছে ইনডেফিনিট অর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয় সেক্ষেত্রে ভার্ব কি হয়। ইনডেফিনিট প্রোনাউন কি? ইচ, এভরি, আইদার, নাইদার, এই সমস্ত শব্দগুলো, হ্যাঁ, বা ওয়ান, এগুলো। সো এইগুলো যদি সাবজেক্ট হয় তো ভার্ব হবে সিঙ্গুলার। খুব সোজা, এই যে নিয়মটা পড়েন, ওয়ান অফ, আইদার অফ, নেইদার অফ, মাচ অফ ইত্যাদি প্লাস নাউন প্লুরাল। তো এই যে অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, অফ প্রিপোজিশন, এগুলোর পরে নাউন যতই প্লুরাল হোক, এগুলোর আগে কে আছে সেটাই হলো সাবজেক্ট। এগুলোর আগে কে আছে? ওয়ান, আইদার, নেইদার, এগুলো সব সিঙ্গুলার। সো এরা যখন সিঙ্গুলার তো এদের পরে ভার্ব হবে অবশ্যই কি? সিঙ্গুলার। সো এরকম উদাহরণ দেখি, এই যে 1 নম্বরটা পড়েন, কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1 খুব অ্যাটেনশন দিবেন। 1 নম্বর প্রশ্ন বলছে অ্যাট লিস্ট, কমপক্ষে, ওয়ান অফ দ্য স্টুডেন্টস, এই যে যতই এখানে স্টুডেন্টস থাক, কিন্তু আসল সাবজেক্ট কি? স্টুডেন্টস নাকি অফ প্রিপোজিশনের আগে আছে? প্রিপোজিশনের আগের কে? ওয়ান। সো ওয়ান তো সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার, মনে মনে হি চিন্তা করেন তো ওয়ান সিঙ্গুলার, হি এর সাথে কোনটা হয়? হি এর সাথে কোনটা হয়? গেটস। আনসার সি। বুঝতেছেন তো? হি এর সাথে আনসার হচ্ছে সি, গেটস। এইটা হচ্ছে আপনার এই রুলসটার মধ্যে ছিল। ওকে, এইটা সলভ করেন। বলছে উই ফাউন্ড, আমরা খুঁজে পেলাম, ওয়ান অফ দ্য বয়েজ, এই যে ওয়ান অফ দ্য বয়েজ, আসল সাবজেক্ট কে? ওয়ান। সো ওয়ানের সাথে মিল রেখে আনসার হবে কি? ওয়াজ। কেন ওয়াজ? ও ওয়ান মানে এখানে সিঙ্গুলার, ওয়ান সিঙ্গুলার হলে হি, ভালো কথা। এখন হি এর সাথে ওয়াজ নাকি ইজ? এই সেন্টেন্সে আগেই বলছে ফাউন্ড মানে খুঁজে পেলাম, পাস্ট টেন্স ক্লু আছে, সো আনসারটা হবে পাস্ট টেন্স হিসাবে ওয়াজ। বুঝতেছেন শারমিন সাথী? বুঝতে পারছেন আশা করি, বুঝতে পারছেন। আমরা চলে আসছি গুটি গুটি পায়ে ক্লাসের প্রায় শেষ অংশে। এবং আপনাদের একটা বড় কনফিউশন যে জায়গাতে ছিল সেই কনফিউশনটা শেষ করছি। নান অফ এর পরে নাউন কি বসবে? নান অফ এর নিয়মটা, নান অফ এর নিয়মটা অ্যাডভান্স লার্নিং। হ্যাঁ, এই যে নান অফ অথবা নান, এইগুলো দ্বারা যদি নির্দেশ করে তাহলে আমরা সাবজেক্ট নির্ণয় করব এদের পরে যে থাকবে। এই যে এই উদাহরণটা একটু পড়েন, একটু সমস্যা আছে। হ্যাঁ, নান অফের ক্ষেত্রে এই অফের রুলসটা কাজ করবে না। এইখানে নান দ্বারা আমাদের আনসার করতে হবে পরের নাউন যেটা সেই অনুযায়ী। যদি নান কোথাও সাবজেক্টের পজিশনে থাকে সেক্ষেত্রে নান অফের ক্ষেত্রে নান অফকে একসাথে ধরেন, আসল সাবজেক্ট ধরবেন এই পরের নাউনকে। তার মানে নান দ্বারা যে নাউনকে যুক্ত করা থাকবে সেই নাউনটা অনুযায়ী ভার্ব বসবে। সো এখানে কি আছে? স্টুডেন্টস। এটা একটু ব্যতিক্রম হিসাবে মনে রাখেন আপনারা, নান সাবজেক্ট থাকলে পরের নাউন যা থাকবে সেই অনুযায়ী ভার্ব। তো এখানে নাউন আছে স্টুডেন্টস প্লুরাল, এই জন্য ভার্ব হচ্ছে হ্যাভ। ক্লিয়ার? ভার্ব হচ্ছে হ্যাভ। আর এখানে হ্যাভ গট হবে না কেন? কারণ এখানে হ্যাভ গটের প্রয়োজন নাই, সরাসরি হ্যাভ মানে কোনো গাড়ি বা কিছু থাকা বোঝাচ্ছে। হ্যাঁ, তাহলে একের আনসারটা হচ্ছে 2 নম্বর, একের আনসার 2। আমি আবার বলছি, কোনো সাবজেক্টের পজিশনে নান আসলে এটার ক্ষেত্রে এটা একটু ব্যতিক্রম। নানের ক্ষেত্রে পরের নাউন দেখে আপনারা ভার্ব বসাবেন। এখানে স্টুডেন্টস আছে, স্টুডেন্টস দেখে ভার্ব বসাবেন। সো আনসারটা বি, আনসার হচ্ছে হ্যাভ। অনেকগুলো নিয়ম আপনাদেরকে শিখালাম, অনেকগুলো, যেগুলো আপনারা কল্পনাই হয়তো করেননি যে এতগুলো রুলস শর্ট টাইমে শেষ করব, তাই না? নানের মিনিং কি হয়? তার মানে ওই যে যারা ছিল তাদের মধ্যে কেউ না, মানে ছাত্রছাত্রীরা ছিল না, নান অফ দ্য স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীদের মধ্যে কেউ না, তার মানে পুরো অংশটাকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই ওটা হচ্ছে ওই নাউনকে কেন্দ্র করে ভার্ব। ওকে, পরের নিয়ম বলছি, ভার্ব উইথ রিলেটিভ প্রোনাউন।
আর রিয়াজুল বলছেন অ্যাজ ওয়েল অ্যাজ এর নিয়মটা, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা সাবজেক্ট যুক্ত থাকলে আগেরটা মূল সাবজেক্ট মনে থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ এর আগে যে থাকবে সেইটা অনুযায়ী ভার্ব বসাবেন। রিয়াজুল আগেরটা যদি সিঙ্গুলার হয় সিঙ্গুলার, ভার্ব আর প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তো ভার্ব উইথ রিলেটিভ প্রোনাউন আরেকটা নিয়ম, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ভার্ব। সো রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে ভার্বটা কি সেটা আমরা সরাসরি উদাহরণ থেকে বুঝালে আরও সহজ হবে। এইটা বলেন কোশ্চেন নাম্বার 1 নাম্বার প্রশ্নটা সলভ করেন। 1 নাম্বার বলছে আই হু ড্যাশ ইউর ফ্রেন্ডস। সো এখানে শূন্যস্থান দিয়েছে কার পাশে? হুয়ের পাশে। সো এরকম করে কোনো সেন্টেন্সে যদি রিলেটিভ প্রোনাউনের ঠিক পরেই শূন্যস্থান দেয়, নিয়মটা হচ্ছে এই রিলেটিভ প্রোনাউনটা সরাসরি কোনো সাবজেক্ট না, এই সাবজেক্ট রিলেটিভ প্রোনাউনের আগে যে আছে আই, এই আইটা হচ্ছে আমার সাবজেক্ট। সো আইয়ের সাথে ম্যাচিং করে এখানে বার বসাতে হবে। তাহলে নিয়মটা হলো রিলেটিভ প্রোনাউনের পরে শূন্যস্থান দিলে আসল সাবজেক্ট হচ্ছে রিলেটিভ প্রোনাউনের আগের শব্দটা, তো এখানে আসল সাবজেক্টকে আই। সো আইয়ের সাথে এখানে কোনটা হয়? আইয়ের সাথে কোনটা হয়? আইয়ের সাথে এম হয়। সো আনসারটা হচ্ছে এ নাম্বার, 1-এর আনসার এ। তাহলে আরেকটা নিয়ম শিখলাম, রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে আসল সাবজেক্ট হচ্ছে কোথায় থাকে বলেন? রিলেটিভ প্রোনাউনের আগে থাকে। সো এখানে আনসারটা হচ্ছে আই এর সাথে মিল রেখে এম, আই এর সাথে মিল রেখে এম। এই যে আপনাদের ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে এই কোশ্চেনটা আসছিল। সো এটা একটু সলভ করেন তো। 3 নাম্বার প্রশ্ন সলভ করেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 বলছে ইট ইজ আই হু। এই সেন্টেন্সের সাবজেক্ট কে? সাবজেক্ট হচ্ছে আই। যেহেতু রিলেটিভ প্রোনাউনের ঠিক পরে, অনেকে না বুঝে রিলেটিভ প্রোনাউনকে হু এর পরে ইজ টিজ বসাবে, কিন্তু আসল সাবজেক্ট কে? আই। তো আয়ের সাথে বসে কোনটা? এখানে এম, একটা অ্যান্সার আয়ের সাথে এম বসে। হ্যাঁ, যেহেতু এটা প্রেজেন্ট টেন্সের সেন্স আছে, এই পাশে ইজ আছে, সো আনসার হবে এম। সো 3-এর আনসার হচ্ছে সি নাম্বার। বুঝতেছি আশা করি। তাহলে রিলেটিভ প্রোনাউনের নিয়মটা আমরা সংক্ষেপে বলে দিলাম। এখানে আর তেমন নাই। এই যে আমাদের প্রায় শেষ রুলসে চলে আসছি। আজকের শেষ রুলসটা হচ্ছে ভার্ব উইথ ফ্র্যাকশন। এই নিয়মটা থেকে আমাদের বহুত প্রশ্ন আসে কিন্তু আমরা বুঝি না। হ্যাঁ, সো এই নিয়মটা একটু করি আমরা। রিয়াজুল বলছেন আই হি ইউ একসাথে থাকলে মনে মনে দে ধরবেন, দে ধরে আনসার করবেন। ঠিক আছে রিয়াজুল? আচ্ছা, তাহলে ভার্ব উইথ ফ্র্যাকশন, ফ্র্যাকশনের ক্ষেত্রে ভার্ব। সোজা কথা আপনারা একটু মনে রাখবেন, ফ্র্যাকশনের ক্ষেত্রে ফ্র্যাকশনটা যাই হোক, ফ্র্যাকশন কখনো সাবজেক্ট নয়। আসল সাবজেক্টটা হচ্ছে ফ্র্যাকশনের পরে যে থাকবে, যাকে ফ্র্যাকশন করা হচ্ছে সে হবে আসল সাবজেক্ট। ক্লিয়ার? আমরা একটু এখানে রুলসটা একটু পড়ব, যেহেতু এটা গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ রুলসটা একটু পড়ব। এগুলো আপনার দরকার নাই, এগুলো আপনি পারবেন। এই যে এইটা আব্দুল খালেদ, হ্যাজ গোয়িং কোথায়? ওটা তো গোজ হবে। কোনটার কথা বলছেন জানি না। আচ্ছা, বলছে যে ফ্র্যাকশন বা পার্সেন্টেন্সের পরের নাউন প্রোনাউন অনুসারে ভার্ব বসে। রুলসটা মনে রাখি, ফ্র্যাকশন বা ভগ্নাংশ বা পার্সেন্টেন্সের ক্ষেত্রে পরের নাউন অনুযায়ী ভার্ব বসবে। সো এক্সাম্পলই আপনাকে সরাসরি প্রমাণ করে দিবে বিষয়টা। 3 নাম্বার প্রশ্ন বলেন, কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 নাম্বার বলছে যে দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, দ্য কারেক্ট সেন্টেন্স ইজ, এখানে সঠিক সেন্টেন্স কোনটা? দ্য কারেক্ট সেন্টেন্স ইজ আনসার হচ্ছে 2 নাম্বার। কিভাবে হলো সেটা একটু বলি। বলছে 2/3 অফ ইট, এই যে অফের পরে এখানে কি আছে? ইট আছে। সো দেখেন ফ্র্যাকশনটা কি? 2/3। ফ্র্যাকশনটা কি? 2/3, তাই না? এখন আরেকটা জিনিস এখানে বলি যে ফ্র্যাকশন লিখার নিয়মটাও আছে, সে লিখার নিয়মটা অনেকে জানেন না, সেটা বলে দিচ্ছি। যদি 2 থাকে ফ্র্যাকশনে, 2/3 মানে 2/3, 2/3 এরকম যদি থাকে, তাহলে এই 2 হচ্ছে লব আর 3 হচ্ছে হর। এই ক্ষেত্রে 2/3 লেখার ক্ষেত্রে এই থার্ডের সাথে এস হবে। যদি কোনোভাবে 1/3 হতো তাহলে কিন্তু 1/3 হতো, তখন এস হতো না। যখনই লব 1-এর অধিক হয়ে যায় তখন হরের সাথে এস যোগ করতে হয়। যেমনটা এই যে 2/3, এটা হলো ভগ্নাংশ লেখার উপায়। আচ্ছা, এরপরে এখন এই ভগ্নাংশটা 2/3 আছে, যাই থাক, এখানে এইখানকার নাউনটা বা প্রোনাউনটা সিঙ্গুলার, দ্যাটস ওয়াই এখানে ভার্ব হয়েছে ইজ, সিঙ্গুলার। কি বোঝাতে পারলাম? আচ্ছা, এইটা ভুল কেন? 2/3 ঠিক মতো লিখছে কিন্তু এখানে আর ব্যবহার করতে হবে না, কারণ এখানে নাউন বা প্রোনাউনটা সিঙ্গুলার।
2/3 হয় না, 2/3 হয়, এই জন্য এখানে ভুল আছে। আর এ নাম্বারেও ভুল, 2/3 হয় না, 2/3 হয়। হ্যাঁ, কিন্তু এখানে 1 হলে আবার 1/3, 1 এর সাথে থার্ড দিলাম, এস লাগবে না, কিন্তু 2 এর সাথে থার্ড দিলাম, এস লাগবে, 2/3। ক্লিয়ার? তার মানে 1 এর বেশি হলেই পরেরটার সাথে এস লাগবে। আচ্ছা, এখানে আমরা আরেকটু সময় দিয়ে আর কয়েকটা উদাহরণ বুঝাবো। এইটা মোটামুটি বুঝতে পারছেন তো? মোটামুটি বুঝলেই হবে। পরেরটায় আসেন, পরের কোশ্চেনটা বুঝেন, এইটা বুঝেন, 6 নম্বরটা বুঝেন। দেখেন, এটা 23তম বিসিএস এ আসছে, প্লাস 13তম নিবন্ধনে আসছে, 6ষ্ঠ নিবন্ধনে আসছে, বারবার আসা প্রশ্ন। বলেন 6 নম্বর প্রশ্নটা কি হবে আনসার? কোশ্চেন নাম্বার 6। আপনারা একটু ট্রাই করেন, তারপরে আমি তো আসি নাকি। এটা ট্রাই করেন। মুজাহিদ, হাফেজ রেজাউল ইসলাম, সালমান কবির। 3/4 অফ দ্য ওয়ার্ক, খুব খুব খেয়াল। 3/4 কত ভাগ? ভগ্নাংশটা কি? ভগ্নাংশ হচ্ছে 3/4, তাই তো? মানে 4 ভাগের 3 ভাগ কাজ, 4 ভাগের 3 ভাগ কাজ। 3/4 অফ দ্য ওয়ার্ক, কাজের এই যে অংশটা, কিসের অংশ? ওয়ার্কের অংশ, কাজের অংশ। সো এই ওয়ার্ক শব্দটা নাউন অনুযায়ী যা, সেই অনুযায়ী ভার বসবে। আমরা বলছি ফ্র্যাকশনের কোনো ভ্যালু নাই, আমরা ফ্র্যাকশন পার্সেন্টেজ যাই হোক, এই ফ্র্যাকশনটা যার ঘটবে, মানে যে নাউনের ঘটবে, সেই নাউনের উপরে আমরা ফোর্স দিয়ে ভার বসাবো। সো এখানে ওয়ার্ক হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলকে মনে মনে আমরা কি ভাবতে বলছি? ইট। এখন বলেন ইটের সাথে কোনটা কোনটা যায়? তো ইটের সাথে যায় না কি সেটাও আগে বের করি। যায় না ওয়ার, যায় না হ্যাভ বিন, তাহলে যেতে পারে কোনটা কোনটা? হ্যাজ বিন অথবা ওয়াজ। এখন আপনাদের কাছ থেকে আনসার নেই আগে, তারপরে বলি কি হবে বলেন। তো কাজের 3/4 অংশ, এটা কিন্তু 3/4, এখানে 3 দেখে আপনি বুঝেন না যে এটা প্লুরাল। 3/4 পুরোটা মিলে একটা অংশ, 3/4 একটা অংশ, বুঝতেছি তো? হ্যাঁ, আশা করি এইটাকে একক সেন্স বোঝানো হচ্ছে। সো এখানে আনসারটা হবে ওয়াজ নাকি হ্যাজ বিন। অনেকেই ওয়াজ করেছেন, অনেকে হ্যাজ বিন করেছেন। হ্যাঁ, এখনই তো প্যাসটা লাগবে, প্যাসটা তো এক্ষুনি লাগবে। আসল আনসারটা হচ্ছে হ্যাজ বিন। কেন হ্যাজ বিন হলো আমি এটা বলি। এটা রিয়েল ফ্যাক্টটা হচ্ছে, আমরা যখন কোনো রাস্তার কাজ করি বা কোনো কাজ করি, তখন সেই কাজটা হয়েছে আর হয়েছিল, কথা দুটোর পার্থক্য আছে। আপনি যদি ওয়াজ দেন তো মিনিং দিবে হয়েছিল, মানে কাজের 4/3 ভাগ সমাপ্ত হয়েছিল। তার মানে হয়েছিল বলতে ওটা অতীতে হয়েছিল, আর হয় নাই, কাজটা সচরাচর থেমে গিয়েছিল। কিন্তু আপনি যদি প্রেজেন্ট পারফেক্ট দেন, যে হ্যাজ বিন ফিনিশড, মানে কাজটা হইয়াছে, এর মানে হলো 4 ভাগের 3 ভাগ কাজ হইয়াছে, বাকি 1 ভাগ হচ্ছে, কাজের ফলাফল এখনো চলমান। তো তাহলে দেখেন প্র্যাকটিক্যাল সেন্সে আমরা কি 4 ভাগের 3 ভাগ কাজ করে কাজটাকে ফেলে রাখি, নাকি কাজটা চলমান অবস্থায় থাকে, তখন এই ধরনের সেন্টেন্সটা ইউজ করি। সো এটা প্র্যাকটিক্যাল নলেজ। সো আপনার মাথা যদি কাজ করে বুঝে নেন, আনসারটা হবে 4 নাম্বার, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ওকে, হ্যাঁ, এরপর চলে যাব আমাদের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। এই কোশ্চেনটা পার্সেন্টেজ বলছে, নিয়ারলি 71% অফ দ্য মেম্বার্স, নিয়ারলি 71% অফ দ্য মেম্বার্স। তো পার্সেন্টেজ যতই থাক সেইটার সাথে আমার সম্পর্ক না, সম্পর্ক এখানে মেম্বার্সের সাথে। মেম্বার্স প্লুরাল, সো ভগ্নাংশ বা পার্সেন্টেজের সাথে আমার প্রয়োজন নাই, আমার প্রয়োজন মেম্বার্সের সাথে। সো মেম্বার্স প্লুরাল, অতএব আমাকে মেম্বার্সের সাথে মিল রেখে ভার্ব ইউজ করতে হবে। বলেন মেম্বার্স যদি প্লুরাল হয় মনে মনে কি ধরবেন? দে। সো দের সাথে কোনটা আনসার হয়? দের সাথে ওয়াজ হয় না, দের সাথে ইজ হয় না, আর হবে নাকি হ্যাভ হবে? একটু সহজ করে দিলাম, বাকিটা আপনার পালা, বাকিটা আপনার পালা। ইন ফেভার অফ পলিসি, রাইট। এটা হওয়া অর্থে আর আনসার, মানে হচ্ছে মেম্বারদের মধ্যে 71% প্রায় এরা হলো পলিসির পক্ষে, হওয়া অর্থে বিভাগ। ঠিক আছে, আনসার হচ্ছে সি নাম্বার। ওকে, এটা অনেকেই হয়তো সহজেই বুঝে গেছেন, ইজিতে, থাকা অর্থে না, বরং এটা হওয়া অর্থে, আনসার হচ্ছে আর। ওকে, ফাইন ফাইন। ইসমাইল হোসেন, তাইয়েব হুসাইন, এনাব হক, অনেকেই সঠিক উত্তর করেছেন, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এগুলো পারবেন। আমাদের ক্লাস মোটামুটি শেষ পর্যায়ে। ব্যাস, এইটা পড়েন, এই রুলসটা পড়েন। এখানে বলছে যে ভার্ব উইথ ইনফিনিটিভ জিরান্ড অ্যান্ড ক্লজ, মানে ইনফিনিটিভ জিরান্ড এবং ক্লজের সাথে ভার্ব কি হবে। খুব সহজেই বলে দিই, যদি কোনো সেন্টেন্সে আপনারা ইনফিনিটিভ জিরান্ড এবং ক্লজ পান, সেক্ষেত্রে ওই সেন্টেন্সে ভার্ব হবে সিঙ্গুলার।
তার মানে জিরান্ড, ইনফিনিটিভ ক্লজ এগুলো সাবজেক্ট হলে ভার্ব হয় সিঙ্গুলার। সোজা কথা, সোজা কথা। এই যে টু এরর, এটা ইনফিনিটিভ না, সাবজেক্টের পজিশনে ইনফিনিটিভ আসছে, টু এরর। সো ইনফিনিটিভ সাবজেক্টের পজিশনে আসলে এটা সিঙ্গুলার। আর সিঙ্গুলার মানে মনে মনে ইট, মনে মনে ভাবা শিখেন, মন কালা খাওয়া শিখেন। তো ইটের সাথে আনসার হয় ইজ। সহজ সহজ। টু এরর ইজ হিউম্যান, টু এরর ইজ হিউম্যান। আমরা এতদিন এটা হয়তো মুখস্থ করেছি টু এরর ইজ, কিন্তু আজকে দেখে নিলাম কেন ইজ হয়। কারণ এই ইনফিনিটিভ যদি সাবজেক্টের পজিশনে আসে সেটাকে আমরা ব্যবহার করব সিঙ্গুলার হিসেবে। ইনফিনিটিভ সাবজেক্ট হওয়া মানে ওই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার। এডুকেটিং অল পিপুল, জিরান্ড সাবজেক্ট হয়েছে, জিরান্ড। এডুকেটিং অল পিপুল এটা আসছে 13তম শিক্ষক নিবন্ধনে। জিরান্ড সাবজেক্ট হয়েছে এডুকেটিং অল পিপুল, তো জিরান্ড সাবজেক্ট মানেও সিঙ্গুলার, তো সিঙ্গুলার মানে আনসার হচ্ছে ইজ। কি এটা বুঝতেছি? 2 নম্বর পারবেন না? 2 নম্বর এডুকেটিং অল পিপুল, তাহলে এডুকেটিং হচ্ছে জিরান্ড, জিরান্ড সাবজেক্ট হলে ভার্ব হবে সিঙ্গুলার ইজ। রিডিং নোভেলস একই বিষয়, পারবেন, এটাও পারবেন, এটাও পারবেন, সমস্যা নেই। ওকে, এইটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের সর্বশেষ রুলস। এটা দিয়ে আমাদের আলোচনা শেষ করব। অনেকক্ষণ ধৈর্য ধরে ছিলেন, এটার জন্য আমি আসলে ধন্যবাদ দিব। যে এতক্ষণ মনোযোগ কিন্তু কোনো শিক্ষক রাখতে পারে না, কোনো স্টুডেন্টও রাখতে পারে না, তাও আপনারা আছেন। আচ্ছা, বলছে এককযুক্ত আনকাউন্টেবল নাউন এবং একক সাবজেক্ট হলে ভার্বের ব্যবহার। এইটা বুঝতে হলে একটু বুঝাই আমি আসলে। যেমন ধরেন আমি যদি বলি টাইম, এটা হলো এককযুক্ত শব্দ, এটাকে ভাঙলে আমরা পাবো আওয়ার্স। এই যে দেখেন এটার একক, যেটা এস যুক্ত করে প্লুরাল করা যায়। হ্যাঁ, সেকেন্ডস, এটার একক, এস যুক্ত করে প্লুরাল করা যায়। তারপর দেখেন ডিস্টেন্স মানে কি? ডিস্টেন্স মানে দূরত্ব। ডিস্টেন্সগুলো আপনি যদি মাপেন তাহলে এটা কি? মাইল, মাইল হতে পারে মাইলস, মানে এগুলো হলো একক। এককগুলোকে ভেঙে ভেঙে বড় করা যায়, সিঙ্গুলার প্লুরাল আছে। হ্যাঁ, মিটার, সেন্টিমিটার্স। ওয়েট, ওয়েট মানে কি? ওজন। ওয়েটের হচ্ছে কেজি, অথবা আপনি প্লুরাল করলে কেজিস। কিন্তু এই যে কেজি হোক, কেজিস হোক, মাইল হোক, মাইলস হোক, আওয়ার হোক, আওয়ার্স হোক, টাইম হোক, ডিস্টেন্স হোক, যেভাবেই থাক এরা সব একটা নির্দিষ্ট খণ্ড বা একক বোঝায়, যে কারণে এরা সব সিঙ্গুলার, এরা সব সিঙ্গুলার। সোজা কথা, সোজা কথা, এরা সব সিঙ্গুলার। সো এরা যদি সিঙ্গুলার হয় ভার্ব হবে সিঙ্গুলার। তাহলে এই নিয়মটা অনেকেই বুঝতে পারেন না যে কিভাবে এই নিয়মটা হয়। সো আমরা এই নিয়মটার কয়েকটা এক্সাম্পল দিয়ে ক্লাসটা শেষ করার চেষ্টা করব। সো আপনারা জাস্ট একটু রিডিংটা একটু পড়ে নেন, সহজ হবে। রিডিংটা একটু পড়েন, কি লিখছি পড়েন। টাইম, মানি, লেন্থ, ওয়েট, ডিস্টেন্স, টেম্পারেচার এগুলো এবং এদের এককগুলো ডে, 2 days, 10 মাইলস, 1 মাইল, কেজি, কেজিস ইত্যাদি সিঙ্গুলার প্লুরাল যেভাবেই আসুক একক বোঝাতে ভার্ব হবে কি বলেন? সিঙ্গুলার। আচ্ছা, এরপর এখন আমরা এখান থেকে সলভ করি 2 নম্বর প্রশ্নটা। কোশ্চেন নাম্বার 2 নম্বর প্রশ্ন বলছে 10 ইয়ার্স। 10 ইয়ার্স কত বছর? 10 বছর। এখন অনেকে মনে মনে চিন্তা করবে বছর তো 10টা, তার মানে এখানে আবার প্লুরাল, আবার এসও আছে, তাহলে মনে হতে পারে এইটা মনে হয় প্লুরাল, কিন্তু না। 10 ইয়ার্স ঠিক আছে, কিন্তু ধরেন 10 ইয়ার্সের পুরো সময়কালটাকে একটা সময়কাল ধরা হয়েছে। কয়টা সময়কাল বলেন? একটা সময়কাল, এইটা বুঝতে হবে। 10 ইয়ার্সকে কয়টা সময়কাল ধরা হয়েছে? একটা সময়কাল। 10 বছর ঠিক আছে, কিন্তু সময়কালটা একটা খণ্ড, ধরেন 50 বছরের মধ্যে 10 বছরকে একটা খণ্ড করা হয়েছে, এই সময়কালটা। সো এই জন্য যতই এই সময়বাচক শব্দগুলো 10 ইয়ার্স, 10 মান্থস যেভাবেই থাক, 10 মিনিটস, এদের পরে ভার্ব হয় সিঙ্গুলার, কারণ এটা একক হিসাবে চিন্তা করা হয়। সো এখানে সিঙ্গুলার মানে মনে মনে আপনারা কি ভাবছিলেন মনে আছে তো? ইট। আর ইটের সাথে আমার আগেই সবাই উত্তর করে দিয়েছেন, সেটা হচ্ছে ইজ। ইটের সাথে বাকি একটাও হয় না। বাহ, ব্রিলিয়ান্ট, আমার আগেই উত্তর করে দিয়েছেন, আমি আর কি পড়াবো। তার মানে আপনাদের মাথা খুলে গেছে, একেবারে পারফেক্টলি ব্রেন খুলে গেছে। খুশি হলাম, ভালো লাগলো। হ্যাঁ, এইটা দেখেন 50 or 90 মাইলস, 50 or 90 মাইলস, 50 হোক 90 মাইলস হোক, কিন্তু এটাকে একক হিসাবে ধরা হয়েছে। ধরেন একটা দীর্ঘ রাস্তা, তার মধ্যে 50 মাইলসকে আপনার আলাদা করে ধরা হয়েছে, 50 মাইলস। এখানে মাইলে এস এটা বড় কথা না, বড় কথা হচ্ছে পুরো রাস্তার এই খণ্ডটা, মানে যেটা এক খণ্ড, সেটা 50 মাইলই হোক আর যত মাইলই হোক। সো এইটা হলো একটা সিঙ্গুলার সেন্স। সো সিঙ্গুলার মানে আনসার কি হবে? বুঝতেছেন কেন সিঙ্গুলার?
কারণ এটা একক একটা খণ্ড আকারে ধরানো হয়েছে। তাহলে এটা সিঙ্গুলার মানে ইট, আর ইটের সাথে মনে মনে আনসার হয় ইজ। বাহ, কি মধু মধু, মানে পারি মানে কি একেবারে সিরিয়াসলি পারি। আর কিছু এরকম করে আপনাদের প্রশ্ন আসছে কিনা? নাই, আপনাদের প্রশ্ন আসে নাই। আমাদের পুরো অধ্যায়ের আলোচনা শেষ। একটা কারেকশন প্রশ্ন সলভ করেন, এইটা সলভ করে আমাদের ক্লাসটা থেকে বিদায় নেব আপনাদের প্রশ্ন উত্তর নিয়ে। সো 6 নম্বর প্রশ্নটা সলভ করেন, এইটা প্রত্যেকেই উত্তর করার চেষ্টা করেন। কারেকশন রিলেটেড বলছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, 2 আওয়ার্স 2 আওয়ার 2 আওয়ার্স 2 আওয়ার্স। তো এইখানে কোনটা আনসার হবে? আমি আর না বলে আপনারাই শুরু করেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি। বিপ্লবী, হুজাইফা, তৌহিদ, হাবিব, ভোলাহাট, সুন্দর, আপনার নামের সাথে যোগ করা আছে। ইব্রাহিম খলিল, মাহমুদি, বড় বেটে দিও। তারপর 6 নাম্বার দেখেন তো, 6 নাম্বার এখানে কি আছে? বলছে যে 2 আওয়ার, এইটা ভুল কেন? কারণ 2 দিলে এখানে আওয়ার্স দিতে হবে, 2 দিলে এখানে আওয়ার্স দিতে হবে, 2 দিলে আওয়ার্স, তাই না? এইটা ভুল আছে, প্রথমে বি নাম্বারটা ভুল দিলাম, গেল। আর বাকিগুলো আওয়ার্স আওয়ার্স। যতই আওয়ার্স হোক কোনো আর হওয়ার সম্ভাবনা নাই, কারণ 2 আওয়ার্স এইটা হচ্ছে একটা একক সময় হিসাবে বিবেচনা করছি। সো আনসারটা হবে 1 নাম্বার, যেটা সবাই লিখছে 100%, 100%, 100%, 100%। ওকে, আর টেনশন নাই আপনাদেরকে। আমার অধ্যায়টা কষ্ট হলেও আমার কিন্তু পড়াচ্ছি আর বুকের মধ্যে কেমন যেন একটু হালকা হালকা ব্যথা হচ্ছে, অনেক কথা বলছি তো এই কথা বলার কারণে। আপনি হিসাব করে দেখেন, নন স্টপ আপনাদের সাথে 2 ঘন্টা 1 ঘন্টা 45 মিনিট কথা বলছি। সো নন স্টপ 1 ঘন্টা 45 মিনিট কথা বলার পরে কতটা কষ্ট হতে পারে। তো এই কষ্টগুলো করছি, আশা করি এই কষ্টের মূল্যায়ন দিবেন। এই যে যখনই এই বইটা মার্কেটে চলে আসবে, আপনারা যদি নিবন্ধনের বাইরে অন্য কোনো পরীক্ষার্থী থাকেন, এটা সাথে সাথে সংগ্রহ করেন। আর নিবন্ধনের জন্য চাইলে ভবিষ্যতে একটা বই দিয়ে সকল কার্যক্রম চালাইতে পারবেন। বইটা চলে আসবে, দ্রুত অর্ডার করেন, এই মাসের শুরুতে দিয়ে দিব। নাম্বার 2, এই লিটারেচার বইটা যাদের দরকার, আমাদের কিন্তু নিবন্ধনেও 2-1 মার্কস করে লিটারেচার থাকে। যারা একটু লিটারেচারটা অবজারভেশন দিতে চান তারা চাইলে এই বইটা সংগ্রহ করতে পারেন। বইয়ের দাম বেশি না, মাত্র 200 টাকা। আর যারা লিটারেচার কোর্স করতে চান সেই কোর্সের দাম 330 টাকা, সাথে এই বইটা ফ্রি। লিটারেচার কোর্স করলে দাম হলো 330 টাকা, সাথে এই বইটা ফ্রি, 200 টাকার বইটা ফ্রি। সো আপনি বিসিএসের জন্য যারা পরীক্ষার্থী আছেন, অবশ্যই বিসিএসের জন্য হলেও ঝটপট কোর্সটাতে যুক্ত হয়ে নেন। কালকে থেকে আমাদের ডেমো ক্লাস শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ ফ্রি ক্লাস দিয়ে শুরু হচ্ছে, দ্রুত যুক্ত হয়ে যাবেন, ঠিক আছে? এইবার আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলো করেন। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, ঠিক আছে? আর না, ভালো থাকেন ভাই, আর আমার ব্রেন কুলাচ্ছে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।